আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। একটু কাইন্ডলি আমাকে জানাও যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। একটা মিনিট মাইক নিয়ে নেই। ওকে ওকে, তো চলো শুরু করে দেই। সবাই আমাকে একটু জানাও যে আমার লাইভটা, আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিব। সবাইকে একটু শেয়ার করে দেই, তোমরাও পারলে সবাইকে শেয়ার করে দিতে পারো। ফার্স্ট অফ অল একটু লেট করে শুরু করা, 15 মিনিট, কারণ হচ্ছে আমাদের তারাবি নামাজ ছিল, এই জন্য একটু লেট করে শুরু করা। সবাই আসুক, তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। 1 মিনিটের মধ্যেই হোপফুলি ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিকঠাক আছে। সবাই বলতেছেন ঠিকঠাক আছে। চলেন শুরু করে দিই আমরা। আমাদের ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে আজকে হচ্ছে আমাদের এই এমসিকিউ জিনিয়াস কোর্সের বলতে পারো যে লাস্ট ফ্রি ক্লাস, এবং আমাদের পুরো একটা সপ্তাহ আমাদের এমসিকিউ জিনিয়াস কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3 সাবজেক্টের ফ্রি ক্লাসগুলো আছে, রুটিন ওয়াইজ আমরা কমপ্লিট করেছি। আজকে হচ্ছে গিয়ে লাস্ট ফ্রি ক্লাস, যেখানে আমরা হচ্ছে গিয়ে ম্যাথ পার্টটা কমপ্লিট করবো, ম্যাথের বৃত্তের অংশটুকু। বৃত্ত যে চ্যাপ্টারটা আছে আমরা সবাই জানি, আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, ওই চ্যাপ্টার 4-এ আমরা ইনশাল্লাহ আজকে ফুল কমপ্লিট করব, ফুল চ্যাপ্টারটাই কভার করব। এবং যেটা বলতেছিলাম ভাইয়ারা, যে আজকে এই চ্যাপ্টারের যতগুলো ট্রিক্স সম্ভব, যতগুলো স্পেশাল ট্রিক্স যেগুলো অন্যান্য কোথাও নাই, ওগুলোও শিখাবো ইনশাআল্লাহ। তো চলো লেটস গেট ইনটু ইট। চলো শুরু করে দেই। তো যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু বৃত্ত স্টার্ট করব, তো চলো আগে বৃত্ত সম্পর্কে ছোট্ট কিছু জেনে নেই। এগুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো, যারা এখানে এইচএসসি 25-এর আছো, যারা এই চ্যাপ্টারটা একবার হলেও কভার করছো, তারা আসলে এই টপিকগুলো জানো। তারপরে চলো একটু রিক্যাপ করি। তো আমরা জানি যে বৃত্ত আসলে 2 ধরনের ইকুয়েশন এক্সিস্ট করে আমাদের এই চ্যাপ্টারটাতে। একটা হচ্ছে আমরা বলি সাধারণ ইকুয়েশন, এবং আরেকটাকে বলি হচ্ছে গিয়ে আদর্শ ইকুয়েশন। ঠিক আছে, এখন সাধারণ ইকুয়েশন কোনটা হচ্ছে ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস y square plus 2gx plus 2fy plus c ইকুয়াল 0। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে সাধারণ ইকুয়েশন, আর এটা তো তোমরা চেনোই, এটা হচ্ছে আমাদের আদর্শ ইকুয়েশন। এখন এই সাধারণ ইকুয়েশন থেকে ভাইয়া কেন্দ্র ব্যাসার্ধ বের করে কেমনে? আর আমরা জানি যেহেতু আমরা বৃত্ত পড়াচ্ছি, তার মানে আসলে এই বৃত্তের চ্যাপ্টারটাতে 2টা জিনিসই আমাদের আসলে সবচেয়ে বেশি লাগবে। একটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এবং আরেকটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসার্ধটা আর কি। এই 2টা জিনিস তুমি যদি প্রপারলি কোনো একটা এমসিকিউতে বের করে ফেলতে পারো, তাহলে আসলে এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। তো যেটা বললাম ভাইয়ারা, যে আমাদের এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে তুমি যদি হচ্ছে কেন্দ্র বের করতে চাও, তাহলে কিছু ট্রিক্স আছে বা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এই ইকুয়েশনে এক্স এর যে সহগটা আছে তাকে তুমি -2 দিয়ে ভাগ করবা, এটা অলরেডি তোমরা জানো। আর ওয়াই এর যে সহগটা আছে তাকেও তোমরা -2 দিয়ে ভাগ করবা, তাহলে তোমরা কেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাবা। এবং ভাইয়া ব্যাসার্ধ তাহলে কেমনে বের করব? ওই যে কেন্দ্রের যে ভুজ, যেটাকে আমরা জি দিয়ে জি দিয়ে প্রকাশ করি, তাকে বর্গ করব, আর কেন্দ্রের যে কোটি তাকেও বর্গ করব। কইরা যোগ করার পর কনস্ট্যান্টটা থেকে বিয়োগ করে দিব।
তাহলেই তুমি আসলে ব্যাসার্ধটা পেয়ে যাবে। এখানে কোনো প্রবলেমের কিছু নাই। আদর্শতে একদম সিম্পলি ইকুয়েশন যেটা দেওয়া থাকবে তার এক্স এর পাশে যেটা আছে ওইটা হচ্ছে ভুজ, ওয়াই এর পাশে যেটা আছে ওইটা হচ্ছে কোটি, আর তো জানোই মানে ইকুয়াল দিয়ে ডান পাশে যেটা থাকে ওইটা হলো গিয়ে ব্যাসার্ধ। এবার আসেন পিচ্চিরা, যে একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, এটা এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স, এক্সট্রা বৈশিষ্ট্য যেটা তোমার মাথায় রাখতে হবে। একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে চোখ বন্ধ করে একটা জিনিস তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে গিয়ে সি ইকুয়াল 0। আমি আবারও বলি ভাইয়া, একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে চোখ বন্ধ করে মাথায় রাখবা সি ইকুয়াল কি হবে, 0 হবে। অন দ্য আদার হ্যান্ড এই আদর্শ সমীকরণে যদি বলে দেয় আমাকে যে মূল বিন্দুগামী, সেটা কেমনে চেক করব? একদম ইজিলি চেক করব ভাইয়া। কেন্দ্রের ভুজকে বর্গ করবা, কেন্দ্রের কোটিকে বর্গ করবা, দেন যোগ করার পরে যদি দেখো ব্যাসার্ধের বর্গের সমান আসছে, তার মানে বুঝতে পারবা ভাইয়া এইটা আসলে বৃত্তটা আসলে মূল বিন্দুগামী, মানে মূল বিন্দু দিয়ে যায় আর কি। বুঝতে পেরেছো? একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে আসলে এইখানে তো চোখ বন্ধ করে সি ইকুয়াল 0 লিখবা, আর এইখানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বৃত্ত সম্পর্কে প্রাইমারি আলোচনা। এগুলো না জানলে আসলে বৃত্তের চ্যাপ্টারটা শুরু করা সম্ভব না। চ্যাপ্টারটা খুবই ছোট, ক্লাসও খুবই ছোট হবে। অন্যান্য যে ক্লাসগুলো ছিল, যেমন সরলরেখার ক্লাস প্রায় 96টা এমসিকিউ কভার করছি, অন্যান্য ক্লাসগুলো অনেক বড় ছিল, বাট এই চ্যাপ্টারটা অনেক ছোট হবে। তো লেটস গেট ইনটু ইট। আমরা এরপরে চলো নেক্সট টপিকটা পড়ে ফেলি। আমাদের নেক্সট আরও একটু ছোট্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে যে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। তোমরা নিশ্চয়ই জানো যে এই ধরনের ইকুয়েশনগুলো, মানে এই যে ইকুয়েশনটা তুমি দেখতেছো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c, এই যে ইকুয়েশনটা তুমি দেখতেছো এইটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। অ্যান্ড এই সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা বৃত্তের ইকুয়েশনের জন্য প্রযোজ্য, সরলরেখার ইকুয়েশনের জন্য প্রযোজ্য, পরাবৃত্তের জন্য প্রযোজ্য, উপবৃত্তের জন্য প্রযোজ্য এবং অধিবৃত্তের জন্য প্রযোজ্য। প্রত্যেকটার জন্যই আসলে এই সূত্রটাই প্রযোজ্য, বাট এখান থেকে বেশ কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে আসলে সূত্রগুলো ডিরাইভ করা হয়। যেমন এই ইকুয়েশনটা কখন একটা বৃত্তের ইকুয়েশন হবে, এই টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে। তো চলো সেই এমসিকিউগুলো একটু জানার চেষ্টা করি। তো দেখো এই ইকুয়েশনটা কখন বৃত্তের ইকুয়েশন হবে জানো? যখন হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সমান হবে। যখন পিচ্চিরা আমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সমান হবে তখনই এইটা কিসের ইকুয়েশন হবে বলেন দেখি ভাইয়া? তখনই এটা হচ্ছে গিয়ে বৃত্তের ইকুয়েশন হবে। শুধু কি একটাই কন্ডিশন ভাইয়া? উত্তর হচ্ছে না, এর সাথে আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই এক্স ওয়াই এর সহগটা। এক্স ওয়াই এর সহগটাকে কি হইতে হবে ভাইয়া বলেন দেখি? শূন্য হইতে হবে। অর্থাৎ বৃত্তের সমীকরণে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। আমি আবারও বলি পিচ্চিরা আমার, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। তবে এখানে একটা বিষয় আছে, যদিও আমরা বলি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, বাট মনে রাখবা ম্যাথ করার টাইমে আমরা সারা জীবন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 বানিয়ে নিব। চোখ বন্ধ করে ম্যাথ করার টাইমে আমরা অলওয়েজ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সবসময় 1 বানিয়ে নিব ম্যাথ করার সুবিধার্থে, অলওয়েজ। যদিও আমাদের কন্ডিশনটা কি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সমান হইতে হবে, বাট চোখ বন্ধ করে আমরা ম্যাথ করার টাইমে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা 1 বানিয়ে নিব। যদি আমার 1 না থাকে 1 বানিয়ে নিতে হবে। আর আবার যেটা বললাম এক্স ওয়াইয়ের সহগটা কিন্তু শূন্য হবে পিচ্চিরা। তো এই যে আলোচনাটা, এটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো। এইবার চলো, এই যে আমাদের বৃত্ত, এটা আবার 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়। কেমন 3 ক্যাটাগরি ভাইয়া? বলা হয় বৃত্ত হচ্ছে বাস্তব বৃত্ত হইতে পারে, বৃত্তের ক্যাটাগরি আর একটা অবাস্তব বৃত্ত, এবং লাস্টলি বিন্দু বৃত্ত। তো এই 3টার কন্ডিশন আবার কি ভাইয়া? মনে রাখবা যখন বাস্তব বৃত্ত হবে তখন ব্যাসার্ধটা শূন্যের চেয়ে বড় হবে বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্যের চেয়ে বড় হয় তখন তাকে আমরা বলবো বাস্তব বৃত্ত। যখন শূন্যের চেয়ে ছোট হবে তখন আমরা বলবো তাকে অবাস্তব বৃত্ত। আর যখন শূন্যের সমান হবে তখন আমরা তাকে বলবো হচ্ছে গিয়ে বিন্দু বৃত্ত। মনে থাকবে? তাহলে বৃত্তের ক্যাটাগরি কয়টা? 3টা। কি কি ভাইয়ারা আমার? বাস্তব বৃত্ত শূন্যের চেয়ে বড় যখন হবে ব্যাসার্ধ, যখন অবাস্তব বৃত্ত শূন্যের চেয়ে ছোট হবে, বিন্দু বৃত্ত শূন্যের সমান হবে। 3 ক্যাটাগরি নিশ্চয়ই বুঝে গেছি। বাট পরীক্ষার হলে তো তুমি ব্যাসার্ধ আলাদা করে আবার বের করবা না। তুমি যে চেকিংটা করবা সেটা হচ্ছে কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটির যে বর্গ, সেটা যদি কনস্ট্যান্টের চেয়ে বড় হয়, মাইনাস এফকে আমরা কেন্দ্রের ভুজ এবং কোটি বলি। এটা নিশ্চয়ই জানো তোমরা যারা এখানে এইচএসসি 25-এর আছো। তো যেটা বললাম ভাইয়ারা, যে কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটির যে বর্গের যোগফল সেটা যদি কনস্ট্যান্টের চেয়ে বড় হয়, চোখ বন্ধ করে এটা বাস্তব বৃত্ত। যদি ছোট হয়
অবাস্তব বৃত্ত। আর যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের মান সি এর সমান হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বিন্দু বৃত্ত। তাহলে গত স্লাইডে আমরা যে জিনিসটা পড়লাম আর এই স্লাইডে আমরা যে জিনিসটা পড়লাম ক্লিয়ার হয়েছে কিনা বলে ফেলেন পিচ্চিরা আমার। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এগুলো খুবই সোজা জিনিস। তাহলে চলেন আমরা এমসিকিউতে চলে যাই। চলে যান ভাইয়ারা, চলেন। তো প্রথম যে টাইপ আমাদের এমসিকিউতে, ফার্স্ট টাইপ কি জিনিস ভাইয়া? বলছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, সেটা আমরা শিখব। কেন্দ্র মূল বিন্দুতে বিশিষ্ট হচ্ছে মূল বৃত্তের সমীকরণ অঙ্কন, তারপর অক্ষদ্বয়ের ছেদ বিন্দু নির্ণয়, এটসেট্রা এটসেট্রা। এই হচ্ছে প্রথম টাইপ শিখা আসলে লাভ নেই। চলেন আমরা এমসিকিউতে জাম্প করি। এমসিকিউ শেখাটা ইম্পর্টেন্ট। চলেন পিচ্চিরা আমার প্রথম এমসিকিউতে চলে যাই। ফার্স্ট এমসিকিউ যেটা বলছে, কুমিল্লা বোর্ড 2022 সালে নিচের কোন শর্তে, এখানে 4টা শর্ত দেওয়া আছে, বলছে যে এই সমীকরণটা একটা বৃত্ত হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি। এই সমীকরণটা একটা বৃত্ত হবে কোন শর্তে? ভাইয়া চোখ বন্ধ করে তুমি বুঝবা যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা যেন কি হইতে হবে? একটু আগে বলছিলাম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা হইতে হবে সমান। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা কি হইতে হবে? সমান হইতে হবে। এখন দেখো এটা যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে সুন্দর করে এরকম লিখতে পারি না ভাইয়া? বলো দেখি, বিটাকে নিচে নিয়ে আসতে পারি কিনা বলো? এ ইকুয়াল যদি বি হয় তাহলে বিটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এ বাই বি সমান সমান কত হবে বলো তো দেখি জনগণ? 1। আর বি যেহেতু হর তো কখনো শূন্য হইতে পারে না, এটাও তো নিশ্চয়ই তোমরা জানো। তার মানে পিচ্চিরা আমার এটার অ্যান্সার কোনটা হবে বলেন দেখি? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 4 নাম্বারটা। সবাই সুন্দর করে উত্তর দেওয়া স্টার্ট করেন ভাইয়ারা, সবাই উত্তর দেওয়া স্টার্ট করেন। আমি কিন্তু কমেন্ট দেখতেছি কারা কারা উত্তর করতেছেন, ঠিক আছে? যারা লাইভে আছেন প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবেন এবং আমার আগে অ্যান্সার করার চেষ্টা করবেন। আমি তো একটু বুড়া মানুষ, আমি তো স্লোলি যাচ্ছি, তোমরা আমার আগে অ্যান্সার করবা, ঠিক আছে পিচ্চিরা? তাহলে যেটা বললাম, কোন শর্তে আমার হচ্ছে গিয়ে এটা বৃত্ত হবে? যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় তাইলে এটা বৃত্ত হবে। এবার কি বলছে দেখো, নিচের কোনটি বৃত্তের সঠিক সমীকরণ? তাহলে কন্ডিশনগুলো মনে রাখতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। ভাইয়া এই 4টা অপশনে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ নাই, তো প্যারা খাওয়ার কিছু নাই। তবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা সমান হইতে হবে। একটু খেয়াল করে দেখি চলো, আমাদের ক নাম্বারে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সমান আছে, খ নাম্বারেও আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সমান আছে, এবং আমাদের পরের যেটা এটা তো হবে না, কোনো মতেই হবে না। কেন হবে না ভাইয়া বলেন দেখি? বিকজ কেন হবে না বলেন দেখি ভাইয়ারা? কারণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগটা, আচ্ছা না এটাও হইতে পারে, এটাও আমাদের হইতে পারে, আচ্ছা এটাও হইতে পারে। তাহলে আমাদের আসলে এখানে যে চেকিংটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসার্ধ দিয়ে দেখবো যে কোনটাই আসলে অবাস্তব হয়। 4টা অপশনই আসলে বৃত্তের মতো হইতে পারে, তাহলে আমাদের আসলে দেখতে হবে যে কোনটা দিয়ে আসলে অবাস্তব হয়, কোন অপশনটাই হচ্ছে অবাস্তব হয়। তো প্রথমে খেয়াল করে দেখেন আমাদের যে বৃত্তের ইকুয়েশনগুলো সেটা কি ছিল? সেটা ছিল এইরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে একটু আগে বললাম যে অবাস্তব কখন হবে? যখন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ গ্রেটার দেন সি হবে, তখন হচ্ছে কি এটা বাস্তব হবে। লেস দেন হইলে হচ্ছে অবাস্তব হবে। তাহলে চলেন দেখি এইখানে আমরা জি আর এফ এর মানগুলো আগে বের করি। খেয়াল করে দেখেন এইখানে যদি আপনি চিন্তা করেন জি এর মান কত? 0, এফ এর মান কত? 0, কারণ ভাইয়া এক্স আর ওয়াই এর সহগই নাই। তাহলে এইখানে যদি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এটা হবে হচ্ছে গিয়ে 5-এর চেয়ে ছোট, এটা হবে 5-এর চেয়ে ছোট। তাহলে এটা জিন্দেগিতে হওয়ার কথা না। এরপরে চলেন ভাইয়ারা নিচেরটার কথা চিন্তা করেন। এইখানেও যদি দেখেন আপনারা, চলেন দেখাই আপনাদের, জি স্কোয়ার আর এফ স্কোয়ার, জি স্কোয়ার মানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 2, তাকে হচ্ছে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে গিয়ে আসবে হচ্ছে 1। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা কি ভাইয়া 50-এর চেয়ে বড় হইতে পারবে? জিন্দেগিতে বড় হইতে পারবে না। তাহলে এইখানে এটাও 50-এর চেয়ে ছোট, তার মানে এইটাও আমাদের আসলে বৃত্তের ইকুয়েশন হবে না, এটাও বৃত্তের ইকুয়েশন হবে না। এবার চলেন ঘ নাম্বারটার কথা চিন্তা করেন। ঘ নাম্বারে আমার এক্স এর সহগ কত? 1, আগের মতোই। ওয়াই এর সহগ কত? এটাও 1। আর এই পুরা জিনিসটাকে তো ভাইয়া মাইনাস দিয়ে গুণ করতে হবে। কেন মাইনাস দিয়ে গুণ করতে হবে? এর বিকজ এইখানে তো ভাইয়া এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ পজিটিভ বানাইতে হবে। তাহলে বলেন দেখি পোলাপান এইখানেও কি 64-এর চেয়ে ছোট হইল না? তাহলে 3টা অপশনের একটা অপশনও কিন্তু প্রযোজ্য নয়। তাহলে লাস্ট অপশন কোনটা বাকি থাকে বলেন দেখি? বি নাম্বার অপশনটা। আমরা জানি বি নাম্বার অপশনে হচ্ছে গিয়ে তোমার 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এটা অবশ্যই -3-এর চেয়ে বড়।
তার মানে আমার অ্যান্সার কোনটা হবে বলেন দেখি? আমার অ্যান্সার হবে খ নাম্বারটা। দেখি কারা কারা অ্যান্সার দেখাইছেন খ নাম্বার? এই তো সবাই দেখাইছেন। খ নাম্বার অ্যান্সার বুঝছি কি বুঝি নাই? ওই যে অবাস্তব বৃত্ত, বাকি তিনটা অপশন অবাস্তব, জাস্ট খ নাম্বারটা হচ্ছে কি বাস্তব। সো বাস্তব বৃত্তের উদাহরণ বা বৃত্তের সঠিক সমীকরণ হবে খ নাম্বারটা। এইবার চলেন ভাইয়ারা 3 নাম্বার কোশ্চেনে চলে যাই। 3 নাম্বার কোশ্চেনে যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে বৃত্তের কেন্দ্র বের করতে বলছে। একটু আগে কি বলছি? একটু আগে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ 1 বানায় নিতে হবে। হ্যাঁ, যেটা বললাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা 1 বানিয়ে নিতে হবে। এখানে তো 1 নাই, তাহলে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে 1টা বানায় নিতে হবে। তাহলে 1 বানায় নেওয়ার জন্য আগে 7 দিয়ে ভাগ করে নিলাম। হ্যাঁ, 1 বানায় নেওয়ার জন্য আগে কি করলাম? 7 দিয়ে ভাগ করে নিলাম। কারণ আমি একটু আগে বললাম যদিও আমাকে বলছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, বাট আমরা আসলে বানায় নিব 1 ম্যাথ করার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে এখন কেন্দ্র কেমনে বের করে ভাইয়া? কেন্দ্র হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। তার মানে অ্যান্সার আসবে -1, -3/2। বলো -1, -3/2 কোনটা? ক নাম্বারটা। তো এটার অ্যান্সার কোনটা হবে ভাইয়ারা বলেন দেখি? ক নাম্বার হবে, একদম সোজা। ঠিক বলছি কিনা বলেন? এইবার চলেন 4 নাম্বারে চলে যাই। এইটা আপনাদের জন্য থাকবে HW, প্রথমটা করে দেখাইছি। এটা থাকবে HW। আপনারা অপশনে জানাইতে পারেন, আপনারা কমেন্টে জানাইতে পারেন এটার অ্যান্সার কি হবে। আগে প্রথমে 3 দিয়ে ভাগ করবেন, তারপরে হচ্ছে কেন্দ্র বের করবেন। ঠিক আছে, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ আগে 1 বানিয়ে নেবেন। ঠিক আছে পিচ্চিরা আমার, বুঝছি কিনা বলেন? আশা করি এইটাও বুঝে গেছেন। এইবার চলেন 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। ভাইয়া 5 নাম্বার কোশ্চেনে কি বলছে? বলছে একটা সেটের বিন্দু সমূহ 4,0 থেকে, এটা যদিও সরল রেখায় পড়াইছি, একটা সেটের বিন্দু সমূহ 4,0 থেকে সর্বদা 3 একক দূরত্ব অবস্থান করে। ভাইয়া যেই বিন্দু থেকে অবস্থান করে ওইটা হইল গিয়া কেন্দ্র। ওইটা কি? কেন্দ্র। আর যত দূরত্বে অবস্থান করে ওইটা হইল গিয়া ব্যাসার্ধ। মনে থাকবে কি থাকবে না? কম ভাইয়া মনে থাকবে কি থাকবে না বলেন? যেই বিন্দু থেকে দূরত্ব ক্যালকুলেট করতেছো ওই বিন্দুটা হবে কেন্দ্র, যত দূরে অবস্থান করে ওইটা হবে ব্যাসার্ধ। তাইলে ভাইয়া আমার অ্যান্সার কি হবে জানেন? যেহেতু কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া আছে, আমি অ্যাপ্লাই করব আদর্শ সমীকরণ। ভাইয়া অ্যাপ্লাই করবেন কি? আদর্শ সমীকরণ। একটা জিনিস মনে রাখবেন, কেন্দ্র বা ব্যাসার্ধ বলে দেওয়া থাকলে চোখ বন্ধ করে আপনি আদর্শ সমীকরণ অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, একাডেমিক ক্লাস হলে তো এটা ভেঙে ভেঙে বোঝানো যাইতো, বাট আপাততর জন্য আপনারা মনে রাখবেন কেন্দ্র বা ব্যাসার্ধ দেওয়া থাকলে আদর্শ সমীকরণ ব্যবহার করব। এবং এটাকে যদি আরেকটু সুন্দর করে ভাঙি তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে এইরকম। সরি, একটু ভুল হয়েছে। অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে এইরকম। খেয়াল করে দেখেন, 16 থেকে 7 হবে। ঠিক আছে, 7 হবে। 16 থেকে 9 বাদ দিলে 7 হয়। তাহলে অ্যান্সারটা একটু চেক করে দেখেন তো কোনটা হবে। ওকে, পারফেক্টলি বোঝা যায় অ্যান্সার হবে হচ্ছে এ। অ্যান্সার কত হবে? এ হবে 5 নাম্বারটাই। ঠিক আছে কিনা বলেন? আশা করি এটা বুঝছেন। যদি বুঝে যান তাহলে চলেন 6 নাম্বারে চলে যাই। বিন্দুবৃত্তের স্থানাঙ্ক মানে সমীকরণ বের করতে বলছে। কি করবেন? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বের করবেন, দেখবেন সি এর সমান কিনা। কারণ বিন্দুবৃত্তর জন্য হচ্ছে গিয়ে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু সি হইতে হবে। বিন্দুবৃত্তর জন্য জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি হইতে হয়। তাহলে চলেন চেক করে দেখি আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো যদি অপশন চেকিং করি তাহলে দেখেন প্রথমটার জন্য চিন্তা করেন, আমার জি এর মান 1, এফ এর মান 1, তাই না? 2 দিয়ে ভাগ করার পর এটার মান আসে 2, টোটাল 2 আসে। 2 কি 1 এর চেয়ে বড়? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই 1 এর চেয়ে বড়। তার মানে এটা বিন্দুবৃত্ত হবে না, এটা বাস্তব বৃত্ত হবে। এরপরে চলেন এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা সমান সমান 2 হবে। তার মানে ভাইয়া এই যে অঙ্কটা, এই যে অপশনটা চোখ বন্ধ করে বোঝা যায়, এই অপশনটাই হচ্ছে গিয়ে আমার অ্যান্সার হবে। বুঝছে কিনা বলেন দেখি? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু গ্রেটার দ্যান 1। ক নাম্বার তো আর হবে না, হবে কোনটা বলেন দেখি? খ নাম্বার। ঠিক আছে, আশা করি এটা বুঝছেন ভাইয়ারা। তাহলে বিন্দুবৃত্ত তো একদম সোজা। বিন্দুবৃত্তর কনসেপ্ট কি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু সি বানাবেন। কন্ডিশন কি পোলাপান? একটু আগে লিখে আসছি যদিও, তারপরে ওই কন্ডিশনটা মনে রাখবেন। যদি এইটা মনে রাখেন তাহলে চলে যাই আমরা পরবর্তী ম্যাথে। পরবর্তীতে কি বলছে দেখেন, পরবর্তীতে বলছে যে কে এর মান কত হইলে
এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ হবে। তাহলে ভাইয়া একটা জিনিস মনে রাখবেন, এক্স ওয়াই এর সহগটা জানি কত হইতে হয়, 0 হইতে হয়। মনে রাখবেন এরকম কোনো ম্যাথ দিয়ে থাকলেই বুঝে নেবেন এক্স ওয়াই এর সহগটাকে আমার শূন্য বানাইতে হবে। আপনারা একটু বাসায় ক্যালকুলেট করেন, ঠিক আছে? আপনারা একটু বাসায় ক্যালকুলেট করে দেখেন যে এইখান থেকে আমার এক্স ওয়াই এর যে সহগটা আসবে সেটা হবে -2xy, এবং এইখান থেকে আমার এক্স ওয়াই এর যে সহগটা আসবে সেটা হবে +kxy। তাহলে এক্স ওয়াই এর যে সহগ, এক্স ওয়াই এর যে সহগ সেটা হবে কত ভাইয়ারা বলেন দেখি? সেটা হবে হচ্ছে গিয়ে -2 + k। তো এইটারে কি বানাইতে হবে? এইটারে বানাইতে হবে হচ্ছে গিয়ে 0, কারণ এক্স ওয়াই এর সম্বলিত পদ থাকা যাবে না। তাহলে কে এর মান কত হয় ভাইয়ার বলেন দেখি? 2 হয়। ঠিক আছে, কে এর মান কত হয়? 2 হয়। মনে থাকবে কি থাকবে না বলে ফেলেন পিচ্চিরা আমার। 7 নম্বরের অ্যান্সার কত? ডি। কারণ কি ভাইয়ারা বলেন দেখি? এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে? উত্তর হচ্ছে না। জাস্ট এক্স ওয়াই এর সহগগুলো বের করেন, ওইটারে 0 ধরেন, কাজ শেষ। এইবার চলেন আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। ভাইয়া দেখেন পরবর্তী কোশ্চেনে কি বলছে? এই যে বৃত্তটা, এই বৃত্তের ক্ষেত্রফল কত? ভাইয়া ক্ষেত্রফল বের করার জন্য জানো কি বের করতে হয়? ব্যাসার্ধ বের করতে হয়। কারণ আমরা সবাই জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তাহলে ভাই এখানে আমরা কিভাবে ব্যাসার্ধ বের করবে বলেন দেখি? অবশ্যই জানেন আপনারা, এখান থেকে আগে কেন্দ্রটা বের করতে হবে। কেন্দ্রটা কত হবে? x এর সহগ ডিভাইডেড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2। আপনারা ক্যালকুলেট করেন, দেখবেন রেজাল্ট আসে -6,2। তাহলে ব্যাসার্ধ কত হবে? 6² মানে 36, y² মানে কোটি স্কয়ার মানে 4, আর কনস্ট্যান্টটা বিয়োগ করবেন। তো এটা যদি ক্যালকুলেট করেন রেজাল্ট আসবে 3। তাহলে এরিয়া কত আসবে? এরিয়া আসবে πr²। এটা একটু আরেকবার লিখে দিচ্ছি, তাহলে অ্যান্সার হবে 9π। এটা খুব তাড়াতাড়ি করে ফেললাম আমরা ভাই। এটা তো এমনিই বুঝতে পারো, তাই না? পারো কিনা বলো ভাই? এটা তো এমনিই বুঝতে পারো ভাই। কেন্দ্র বের করে ব্যাসার্ধ বের করবা, দেন এরিয়া বের করবা। উত্তর কি হবে ভাইয়া বলেন দেখি? 9π। রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। এর মতো সোজা কোশ্চেন একটাও দুনিয়াতে এক্সিস্ট করে? ভাই এরিয়া আসলে ভাই তুমি পারবা না, এরিয়া আসলে তুমি পারবা না ভাইয়া। পানির মতো সোজা, এগুলো পারতে হবে। হ্যাঁ, এগুলো পারতে হবে। এইবার চলো 9 নম্বর কোশ্চেনে চলে যাই। 9 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে? বলছে এই যে এই বৃত্তটার ব্যাসের সমীকরণ দেওয়া আছে। ব্যাসের সমীকরণ দেওয়া আছে, কে এর মান কত? দেখে কঠিন মনে হচ্ছে? কঠিন না, ভয় পাওয়ার কিছু নাই। একটু মনোযোগ দিয়ে দেখো। মনে রাখবে একটা কথা, বৃত্তের ব্যাস অলওয়েজ কেন্দ্রগামী। বৃত্তের ব্যাস অলওয়েজ কি? কেন্দ্রগামী। তাহলে আমি এই বৃত্তের ইকুয়েশন থেকে কেন্দ্র বের কইরা এই ব্যাসে বসাইলে সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে না? গরম গরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই হবে ভাইয়া। আমি যদি বৃত্তের এই ইকুয়েশনটা থেকে কেন্দ্র বাইর করে এই ব্যাসে বসাই দিই, তাইলে এই কাজ শেষ। কেমনে বের করবেন? এই বৃত্তের যে কেন্দ্র আসবে, কেন্দ্র কত আসবে ভাইয়া বলেন দেখি? -x এর সহগ মানে x এর সহগ ডিভাইডেড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে ক্যালকুলেট করলে k/2, -1 আসে। k/2, -1 আসে। এন্ড এই মানটা এখানে বসাইলে সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে ভাইয়া প্রশ্ন মতে লেখা যায়, এটা যদি বসায় দেন তাহলে k × k/2 -1 -3 = 0। তাহলে এখান থেকে সুন্দর করে k এর মান বের করা যায় 4। k এর মান কত হবে? 4 হবে। বুঝছি এই অঙ্কটা? 9 নাম্বার কোশ্চেন বুঝছি কিনা বলেন ভাইয়া? 9 নাম্বার কোশ্চেন একদম সোজা। জাস্ট কি করবেন? বৃত্তের ব্যাস যেহেতু কেন্দ্রগামী, তো কেন্দ্রটা বাইর করে ব্যাসে বসায় দেন, কাজ শেষ। বুঝছেন? আশা করি বুঝে গেছেন। এইবার চলেন ভাইয়া 10 নাম্বার কোশ্চেনে চলে যাই। 10 নাম্বার কোশ্চেনের ট্রিক্স আমি আগে থেকেই লিখে রাখছি, চলেন একটু দেখার চেষ্টা করি কেমন ট্রিক্স। যদি কখনো এরকম বলে দেয়, কিরকম ভাইয়া? যদি কখনো এরকম বলে দেয় যে x = a, y = b, x = b এবং y = c, এরকম তিনটা রেখাকে আমাদের বৃত্তটা স্পর্শ করছে। অর্থাৎ একটা বৃত্ত এই তিনটা রেখার কোনো একটা রেখাকে স্পর্শ করছে। যদি কোনো একটা বৃত্ত এই তিনটা রেখার কোনো একটা তিনটা রেখাকে স্পর্শ করে, তাহলে চোখ বন্ধ করে ওই বৃত্তের কেন্দ্র কি হবে জানেন? যে x এর দুইটা মান আছে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, আর y এর মানটার সাথে প্লাস মাইনাস দিয়ে ওই যে আগে যে x = যে দুইটা মান ছিল তাদেরকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন। এই যে ভ্যালুটা পাবেন এটাই হবে কেন্দ্র। আর ব্যাসার্ধ কি হবে? চোখ বন্ধ করে b - a/2। এই ট্রিক্সটা নতুন, তোমরা যারা জানো না এই ট্রিক্সটা একটু শিখে রাখো,
ঠিক আছে, একটু কাজে লাগবে আমাদের। আর যদি দুইটা ওয়াই এর ইকুয়েশন দেওয়া থাকে আর একটা এক্স এর ইকুয়েশন মানে এক্স ইজ ইকুয়ালস টু সি দেওয়া থাকে, ইন দ্যাট কেস জাস্ট কেন্দ্রের এই সূত্রটা উল্টায় যাবে। কেন্দ্রের এই সূত্রটা উল্টায় যাবে আর ব্যাসার্ধ যা আছে তাই হবে। এই দুইটা এক্স দেওয়া থাকলে আগে a প্লাস বি বাই টু হবে, দুইটা ওয়াই দেওয়া থাকলে পরে a প্লাস বি বাই টু হবে, আর ব্যাসার্ধ অলওয়েজ b মাইনাস a বাই টু। অবশ্যই আমরা বিটাকে a এর চেয়ে বড় ধরছি। এখন ধরো এই যে সমীকরণটা আছে, এই যে ট্রিক্সটা আছে, এই ট্রিক্সটা যদি আমি এখানে খাটাই, দেখো তো অঙ্কটা হয় কিনা। দেখো এখানে কি বলছে, বলছে একটা বৃত্ত a ইকুয়াল 0, x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 4, x ইকুয়াল 4, x ইকুয়াল 10 এই দুটো রেখাকে স্পর্শ করে এবং x অক্ষকে টাচ করে। আমরা সবাই জানি x অক্ষ মানে হচ্ছে y ইকুয়াল 0, আমরা সবাই জানি x অক্ষ মানে কি পিচ্ছিরা, y ইকুয়াল 0। তাহলে এরকম দুইটা x এর মান দেওয়া আছে, একটা y এর মান। এখন বৃত্তটার কেন্দ্র বের করতে বলছে। চোখ বন্ধ করে করা যাবে না। ভাইয়া তুমি এইটারে কি ধরবা, a ধরবা, এইটারে কি ধরবা, b, bটাকে বড় ধরতে বলছি, এইটাকে ধরবা c। তাহলে কেন্দ্র কত আসবে বলো তো দেখি। এখানে যেহেতু দুইটা x দেওয়া আছে তাহলে প্রথম ইকুয়েশনটা ধরবো। বলেন কেন্দ্র কত আসবে ভাইয়া, বলেন দেখি। কেন্দ্র আসবে হচ্ছে গিয়ে a প্লাস বি বাই টু, তার মানে হচ্ছে 14 ডিভাইডেড বাই 2, আর c প্লাস মাইনাস, তার মানে c এর মান তো 0, আর এই দুইটারে যদি বিয়োগ করি, বিয়োগ করলে 6 আসবে, 6 বাই 2 আসবে। তাহলে অ্যানসারটা আসবে হচ্ছে 7, প্লাস মাইনাস 3। বলো অপশনে কোনটাই 7, প্লাস মাইনাস 3 আছে? ও একটাই তো আছে, যেটা হচ্ছে ক নাম্বার। ভাই এই ট্রিক্সটা বুঝছি কিনা বলেন, এই ট্রিক্সটা বুঝছি কিনা বলে ফেলেন। আশা করি এই ট্রিক্সটা আপনারা বুঝতে পারছেন। একদম পানির মতো সোজা ট্রিক্স না ভাইয়া, বলো। একটা বৃত্ত যদি তিনটা রেখাকে টাচ করে তাহলে চোখ বন্ধ করে এই সূত্র দুইটা অ্যাপ্লাই করে দিবা, ট্রিক্স অ্যাপ্লাই করে দিবা, জাস্ট ফর এমসিকিউ। এইটা যদি আপনি রিটেনে অ্যাপ্লাই করেন সুন্দর মতো করে স্যার কেটে দিবে, ঠিক আছে ভাই। এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, মনে থাকবে কি থাকবে না বলেন। আশা করি আপনারা বুঝে গেছেন। যদি বুঝে যান এইবার চলেন 11 নাম্বার কোশ্চেনে চলে যাই। 11 নাম্বার কোশ্চেনে কি বলছে, বলছে একটা বৃত্তের দুইটা ব্যাসের সমীকরণ এত দেওয়া আছে, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে। মনে রাখবা ব্যাস অলওয়েজ কোন বিন্দুতে ছেদ করে, কেন্দ্রে ছেদ করে। যতগুলো ব্যাস দেখতেছো তারা অলওয়েজ কেন্দ্রে ছেদ করে। এর মানে হচ্ছে গিয়ে এই দুটো সমীকরণ সমাধান করলে যে স্থানাঙ্ক পাবো তাদের ওই স্থানাঙ্কটাই হবে হচ্ছে গিয়ে কেন্দ্রের স্থানাঙ্ক। মনে রাখবা ব্যাস অলওয়েজ কোথায় ছেদ করে ভাইয়া বলো দেখি, কেন্দ্রে ছেদ করে। আমি যদি তোমাকে একটু সার্কেল আকারে দেখাই, এই হচ্ছে যদি সার্কেল চিন্তা করো তাহলে এদের ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাস তোমার, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আরেকটা ব্যাস। ব্যাস অলওয়েজ কোন বিন্দুতে ছেদ করবে বলো তো দেখি, কেন্দ্রে ছেদ করবে। মনে থাকবে ব্যাস অলওয়েজ কোন বিন্দুতে ছেদ করবে, কেন্দ্রে। তার মানে এইখানে পিচ্চিরা আমার, এখানে আমার এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে বলেন দেখি। প্রথমে দেওয়া আছে হচ্ছে এক্স এর সহগ, ইকুয়েশনে যাই আগে আমরা, ইকুয়েশনে যাই তারপরে হচ্ছে কি আমরা সলভ করব। প্রথমে আমরা এক্স এর সহগ দেখি একটু, কত 1 -1 আর হচ্ছে কি 5। তারপরে আমার দ্বিতীয় ইকুয়েশনে কি আছে 2 1 আর হচ্ছে 4, ঠিক আছে। তাহলে বলেন দেখি x এর মান আসতেছে 3, y এর মান আসতেছে -2। x এর মান আসতেছে 3 আর y এর মান আসতেছে -2। তাহলে অ্যানসার কোনটা হবে, চোখ বন্ধ করে বুঝতে হবে। অ্যানসার হবে হচ্ছে গিয়ে পোলাপান, অ্যানসার হবে হচ্ছে গিয়ে 3 আর -2। বুঝছি না বুঝি নাই বলেন। এটা জাস্ট ক্যালকুলেটরে চাপবেন, ক্যালকুলেটর চাপলে একদম পানির মতো বুঝে যাবেন পিচ্চিরা আমার, বুঝছি। তার আশা করি এই অঙ্কটা আপনি বুঝে গেছেন। এইটা যদি বুঝে যান এইবার চলেন নেক্সট ট্রিক্স, আরেকটা প্রিমিয়াম ট্রিক্স আপনাদের জন্য। এইটাও কিন্তু ভাইয়া খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে, বোর্ড পরীক্ষাতে এটা চলে আসতে পারে। দেখো কি বলছে, দেখো দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধইরা তোমাকে বৃত্তের ইকুয়েশন বের করতে বলছে। তোমরা সূত্রটা নিশ্চয়ই জানো। সূত্রটা কি, x মাইনাস a ইন্টু এক্স মাইনাস সি প্লাস ওয়াই মাইনাস বি ইন্টু ওয়াই মাইনাস ডি ইকুয়াল 0। এটা হচ্ছে গিয়ে তোমার ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে কিভাবে আসলে বৃত্তের সমীকরণ বের করতে হয়। বাট আমি এখানে আরেকটু শর্ট ফর্মুলা লিখে রাখছি, এটা দিয়ে তুমি আরও ডিরেক্ট করতে পারবা। কিভাবে দেখো, ইকুয়েশনটা হচ্ছে যদি a, b এবং c, d এর সংযোজক রেখাকে ব্যাস ধরতে হয় তাহলে ইকুয়েশনটা যেটা হবে, ইকুয়েশন হবে হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস a প্লাস c। এখানে a, b কোনটাকে ধরবো, এটা হচ্ছে আমার a, b। c, d কোনটা, এটা হচ্ছে আমার c, d।
তাহলে দেখো a এর মান কত 1, c এর মান কত 2, মানে হচ্ছে x এর মান মানে ভুজ দুইটার যোগ করবা আর কি এখানে, আর এখানে হচ্ছে কোটি দুইটাকে যোগ করবা, এখানে জাস্ট কাকে যোগ করবা কোটি, মানে x এর পার্টে হচ্ছে গিয়ে ভুজ দুইটাকে যোগ করবা, y এর পার্টে হচ্ছে কোটি দুইটাকে যোগ করবা। নেক্সট যে কাজটা করবা ভুজ দুইটার গুণ করবা, ভুজ দুইটাকে গুণ করলে 2 আসে, কোটি দুইটাকে গুণ করবা, কোটি দুইটাকে গুণ করলে 6 আসে। অর্থাৎ এটার যে অ্যান্সার হবে সেটা হবে x² + y² - 3x - 5y + 8 = 0। এইটার মান কত আসবে ভাইয়া বলেন দেখি? x² + y² - 3x - 5y + 8। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ক নাম্বার। মানে খুব তাড়াতাড়ি তুমি এই সূত্র দিয়ে ডিরেক্ট 30 সেকেন্ডের মধ্যে আসলে এই অঙ্কটা করে ফেলবা। অনেকের এইটা করতে বলে অনেক বেশি টাইম লাগে, বাট আশা করি এটা আর টাইম লাগার কথা না, একদম তাড়াতাড়ি করে ফেলা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে নাকি ভাইয়া? বুঝছেন দেখি ভাইয়া বুঝছি কিনা বলেন। এই ট্রিক্সটা তাড়াতাড়ি তুলে ফেলেন, কাজে লাগবে। এইবার চলেন 13 নম্বর ম্যাথে চলে যাই। 13 নম্বর ম্যাথে কি বলছে দেখেন, বলছে 8, -10 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এক্স অক্ষকে যদি টাচ করে, এক্স অক্ষকে টাচ করলে বৃত্তের ব্যাসটা কত? মনে রাখবা, এক্স অক্ষকে যদি কোনো একটা বৃত্তে টাচ করে বৃত্তটা, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে কেন্দ্রের কোটি। আই রিপিট, এক্স অক্ষকে যদি কোনো একটা বৃত্ত টাচ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি, আর ওয়াই অক্ষকে যদি কোনো বৃত্ত টাচ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ। মনে রাখবা, এক্স অক্ষকে জানি সেটার অ্যান্সার হবে হচ্ছে কেন্দ্রের কোটি, ওয়াই অক্ষকে টাচ করলে কেন্দ্রের ভুজ। তাহলে বলো, এখানে আমাকে বলছে এক্স অক্ষকে টাচ করতে, তাহলে আমি চোখ বন্ধ করে অ্যান্সার কেন্দ্রের কোটি দিব। তাহলে এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধটা কত হবে? এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধটা হবে কেন্দ্রের কোটি, ব্যাসার্ধটা জাস্ট কি হবে কেন্দ্রের কোটি। কিন্তু আমাকে আনফরচুনেটলি বের করতে বলছে বৃত্তের ব্যাস, তাহলে জাস্ট কি করে দিবা? ডাবল করে দিবা। অ্যান্সার কোনটা হবে? 4 নাম্বারটা হবে। অ্যান্সার কোনটা হবে জনগণ? অ্যান্সার হবে 4 নাম্বারটা। ঠিক আছে, যারা কমেন্ট করতেছেন অবশ্যই আপনারা আমার আগে করে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এইবার চলেন নেক্সটে চলে যাই। 14 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন, বলছে -8, y কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা ওয়াই অক্ষকে টাচ করছে। ভাই ওয়াই অক্ষকে টাচ করলে কি হবে? কেন্দ্রের ভুজ হবে। কেন্দ্রের ভুজ কত? 8 একক। তাহলে ব্যাস কত হবে? জাস্ট এটা ডাবল। ব্যাস কত হবে? জাস্ট এটা ডাবল। জাস্ট কি করলাম বলো তো দেখি? যেহেতু বলছে ওয়াই অক্ষকে টাচ করছে, তার মানে হচ্ছে গিয়ে কেন্দ্রের ভুজ হবে। ঠিক আছে, কেন্দ্রের ভুজ হবে হচ্ছে ব্যাসার্ধ, জাস্ট তাকে তারপরে ডাবল করে দিছি, কারণ ব্যাস যেহেতু চাইছে, ব্যাসার্ধ চাই নাই। এইবার চলো নেক্সট টপিকে চলে যাই। নেক্সটে বলছে যে ভাইয়া x² + y² - 2x + 6y - 6 এই বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। মনে রাখবা, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের হচ্ছে সূত্র, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2√2 কেন্দ্রের ভুজ স্কোয়ার - c, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে গিয়ে 2√2 কেন্দ্রের কোটি স্কোয়ার, মানে ওই যে এফ স্কোয়ার যেটাকে আমরা বলি -c। এই ফর্মুলা দুইটা মনে রাখবা, এই ফর্মুলা দুইটা মনে রাখবা, তাহলে দেখবা এই সূত্রটা একদম পানির মতো করে ফেলা যায়। ঠিক আছে ভাইয়া, দেখেন দেখি 15 নম্বরে আমাকে বলছে যে এই ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটার কেন্দ্র কত হবে ভাইয়া বলেন দেখি? কেন্দ্র হবে -2/-2 মানে 1, ওই যে x এর সহগ ডিভাইডেড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে কেন্দ্র হবে 1 - 3। কেন্দ্র যেহেতু 1 - 3 হবে, আমাকে বলছে x অক্ষের খণ্ডিতাংশ বের করতে। যেহেতু কেন্দ্র আমি জানি, তাহলে x অক্ষের খণ্ডিতাংশ বের করা তো কোনো কঠিন কিছু না। কেমনে বের করবো জাস্ট বলো দেখি পোলাপান? 2√2 কেন্দ্রের ভুজ স্কোয়ার মানে 1² - c, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, c করলে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 2√7। এটার অ্যান্সার জাস্ট সিম্পলি কত হবে? 2√7। ভাইয়া বুঝছি না বুঝি নাই? আশা করি নিশ্চয়ই আপনারা বুঝছেন, পানির মতো সোজা, এগুলো একদম ইজি কনসেপ্ট, পারা লাগবে। ঠিক আছে, একই রকম কোশ্চেন দেখেন এইখানে চলে আসছে। এইখানে করার আগে কিন্তু একটা জিনিস আপনাকে করে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে x² এবং y² এর সহগটা সমান বানায় নিতে হবে। ঠিক আছে, এইটা একটু ভুলবেন না। ঠিক আছে, যখনই আপনাকে x² এবং y² এর কোনো সহগ দেওয়া থাকবে, চোখ বন্ধ করে জাস্ট ওইটারে আগে মানে সহগটাকে জাস্ট 1 বানিয়ে নেবেন, এরপরে সবকিছু। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে x এর সহগ ডিভাইডেড বাই -2 মানে হাফ, আর y এর সহগ ডিভাইডেড বাই -2 মানে 1।
এখন আমাকে বলছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি হবে 2√y² মানে 1 স্কোয়ার মাইনাস সি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 2√23। অ্যান্সারটা জাস্ট কি হবে 2√23। ভাইয়া বুঝছি না বুঝি নাই, একদম ইজি কনসেপ্ট না বলে ফেলেন, একদম পানির মতো সোজা না ভাইয়া বলে ফেলেন, একদম সোজা। যদি আপনার এটা সোজা লাগে এইবার চলেন আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটাও খুব সুন্দর একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে আসছে, এবছর ঢাকা বোর্ডেও চলে আসতে পারে, ঠিক আছে। কোয়েশ্চেনটা দেখো কি বলছে যে x² + y² - 4x - 10y + 4 এই বৃত্তটা স্পর্শ করে কাকে, x অক্ষকে নাকি y অক্ষকে নাকি উভয় অক্ষকে। তাহলে এর জন্য তোমাকে আসলে কি জানতে হবে জানো, কেন্দ্র জানতে হবে আর ব্যাসার্ধ জানতে হবে। যদি দেখো কেন্দ্রের ভুজটা হচ্ছে ব্যাসার্ধের সমান, তার মানে বুঝবে এটা ওয়াই অক্ষকে টাচ করছে। যদি দেখো যে কেন্দ্রের কোটিটা হচ্ছে ব্যাসার্ধের সমান, তাইলে বুঝবা এক্স অক্ষকে টাচ করছে। আর যদি সবগুলাই সমান হয় তাহলে উভয় অক্ষকে টাচ করছে। আর মূল বিন্দুকে তো টাচ করবেই না, কারণ কনস্ট্যান্ট দেওয়া আছে ভাই না ভাইয়া, 4 দেওয়া আছে, কনস্ট্যান্ট 0 হয় তো মূল বিন্দুর জন্য, তো মূল বিন্দু তো হবে না, প্রথমেই বাদ, এটা প্রথমেই বাদ, প্রথমেই আমরা বাদ, অপশন এলিমিনেশন পদ্ধতিতে প্রথমেই এটা বাদ। তাহলে চলো এটা যদি আমি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে চাই, কেন্দ্রটা কত হবে 2,5, ব্যাসার্ধটা কত হবে ভাইয়ারা 2 স্কয়ার মানে 4, 25 মানে 5 স্কয়ার মানে 25 মাইনাস 4, ওই যে কনস্ট্যান্টকে বাদ দিতে হয় যে, তাহলে ব্যাসার্ধ হবে 5। বলো তো দেখি কোনটা সিমিলার, এই তো ধরতে পারছো নিশ্চয়ই তোমরা, এই তো ধরতে পারছো 5 আর 5, মানে কেন্দ্রের কোটি সমান সমান ব্যাসার্ধ। ভাইয়া বলছিলাম একটু আগে পড়ে আসছি যে কেন্দ্রের কোটি যদি ব্যাসার্ধের সমান হয়, কেন্দ্রের কোটি যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে সেটা এক্স অক্ষকে টাচ করে। যদি ভাইয়া কেন্দ্রের ভুজ সমান হইতো তাহলে ওয়াই অক্ষকে টাচ করতো, যদি দুইটাই সমান হইতো তাহলে উভয় অক্ষকে টাচ করতো। আর মূল বিন্দুগামী কখন হইতো ভাইয়া বলেন দেখি, যখন আমার কনস্ট্যান্ট 0 হবে তখন এটা হবে হচ্ছে মূল বিন্দুগামী। তাইলে এটা বুঝছি কি না বুঝি নাই। আচ্ছা 16 নাম্বারটা মনে হয় একটু ভুল হয়েছে, 16 নাম্বারে আমি কি ভুল দাগাইছি নাকি, 16 নাম্বার দেখি কি হয়েছে, বলছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। আচ্ছা ওয়াই অক্ষ যেহেতু বলছে 2√f² - c হবে না, f² ঠিকই তো আছে ভাইয়া 16 নাম্বারটা, আমার তো মনে হয় 16 নাম্বার তো ঠিকই আছে, 16 নাম্বারের সি তো হবে। আচ্ছা 16 নাম্বার সি হবে, ঠিক আছে। চলো আসো এবার চলো 18 নাম্বার কোশ্চেনে চলে যায়। দেখো 18 নাম্বার কোশ্চেনে কি বলছে, দেখো 18 নাম্বার কোশ্চেনে বলছে যে 1,0 এবং 0,2 এইটা একটু দেখো খেয়াল করে, এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রিক্স, মনোযোগ দাও। এই ট্রিক্সটা কিন্তু নতুন তোমাদের জন্য, এটা দিয়ে তুমি খুব ভালো মতো করতে পারবা। যদি কখনো দেখো এরকম দুইটা বিন্দু দেওয়া আছে, আই রিপিট এরকমই থাকতে হবে, হ্যাঁ এরকম দুইটা বিন্দু, একটা হচ্ছে a,0 আর একটা হচ্ছে 0,b, এরকম যদি কোনো একটা বিন্দু থাকে, দুইটা বিন্দু থাকে, যেই দুইটা বিন্দু দিয়ে আমার বৃত্তটা গমন করে এবং বৃত্তটা এক্স অক্ষের মানে বৃত্তটার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাইলে, আর যদি এরকম দুইটা বিন্দু দিয়ে বৃত্তটা যায়, চোখ বন্ধ করে কেন্দ্রের স্থানাঙ্ক লিখবা হচ্ছে গিয়ে a² - b², 0। চোখ বন্ধ করে কি লিখবা a² - b² 0। আর যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হইতো তাহলে জাস্ট উল্টায় দিতা, মানে শূন্যটা আগে আসতো, জিনিসটা পরে চলে যেত। তাহলে দেখো এখানে আমাকে তো বলছে যে ব্যাসার্ধ কত, বাট আমরা আগে চলো কেন্দ্রটা বের করি, কেন্দ্র বের করলে ব্যাসার্ধ এমনি বের করতে পারবো। তাহলে কেন্দ্র কত ভাইয়া বলো দেখি, কেন্দ্র হচ্ছে গিয়ে বলছে x² মানে তোমার হচ্ছে গিয়ে a² বলছে মানে 1 স্কয়ার মাইনাস হচ্ছে গিয়ে b² বলছে মানে 2 স্কয়ার। তাহলে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার যদি করি তাহলে আমার রেজাল্ট কত আসবে ভাইয়া বলেন দেখি, রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে -3 ডিভাইডেড বাই 2 0। এখন আমারে কি বলছে দেখেন, এখন আমারে জাস্ট সিম্পলি বলছে যে ব্যাসার্ধটা বের করতে। তাহলে ব্যাসার্ধ আমি কেমনে বের করব জানো, ব্যাসার্ধটা বের করব হচ্ছে গিয়ে এখান থেকে যে কোনো একটা বিন্দুর যেই দূরত্বটা সেটা দিয়ে করব। ব্যাসার্ধ আমরা কেমনে বের করব, এই কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব বের করব। তাহলে ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 1 + 3/2 হোল স্কয়ার মাইনাস 0। অর্থাৎ ব্যাসার্ধটা হবে হচ্ছে যদি ক্যালকুলেট করি তাহলে হবে 5/2, ব্যাসার্ধটা হবে হচ্ছে গিয়ে 5/2। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ভাই এই ট্রিক্সটা বুঝছি কিনা বলে ফেলেন, একটু কমেন্টে জানায় ফেলেন এই ট্রিক্সটা বুঝছি কিনা, যে ভাইয়া কখনো যদি এরকম দুইটা বিন্দু দিয়ে যায় বৃত্ত এবং এক্স অক্ষের উপর তার কেন্দ্র অবস্থিত হয়
চোখ বন্ধ করে এই ট্রিক্স অ্যাপ্লাই করে দিবেন, তারপরে তো ব্যাসার্ধ খুব সোজা, যে কোনো একটা বিন্দু দূরত্ব বের করে দিলেই কাজ শেষ। এটা যদি বুঝে থাকি, এইবার চলেন আমরা চলে যাই আমাদের 19 নাম্বার কোশ্চেনে। 19 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, 19 নাম্বার কোশ্চেনে বলছে 3, বিন্দুগামী এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে এই বৃত্তের যে কেন্দ্র হবে আমার যে বৃত্ত তার কেন্দ্র সেমই হবে। তাহলে যদি এরকম হয় তাহলে ওই বৃত্তটার ব্যাসার্ধ কত? তাহলে ফার্স্ট অফ অল কেন্দ্রটা আগে বের করি। ভাইয়া কেন্দ্র কত? 3, এখন আর নিশ্চয়ই বুঝাইতে হবে না, x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে কেন্দ্র পেয়ে গেছো, ওই বৃত্তের একটা বিন্দু জানো, তাহলে ভাইয়া ব্যাসার্ধ জাস্ট কেমনে বের করবা? জাস্ট দূরত্ব বের করে দিলেই কাজ শেষ। ব্যাসার্ধ জাস্ট কিভাবে বের করবা বলেন দেখি? জাস্ট দূরত্ব বের করে দিলেই কাজ শেষ। এবং এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 3 একক। এটার অ্যান্সার কত হবে? 3 একক হবে। ভাইয়া বুঝছি নাকি বুঝি নাই? একদম পানির মতো সোজা, ঠিক বলছি কিনা বলো? এটার অ্যান্সার কত হবে? 3 হবে। আশা করি বুঝছি কিনা বলেন দেখি? আশা করি বুঝছি। জাস্ট সিম্পলি যেহেতু বলছে এক কেন্দ্রিক, তাহলে ওর কেন্দ্রটা বাইর করো, কেন্দ্রটা বাইর করে দূরত্বটা বাইর করো। কারণ আমরা জানি কেন্দ্র থেকে কোনো একটা বিন্দুর দূরত্বই হচ্ছে গিয়ে, উপরস্থ কোনো একটা বিন্দুর দূরত্বই হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। এরপরে চলো আমরা চলে যাই নেক্সট ট্রিক্সে। নেক্সট ট্রিক্স, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা বোর্ড পরীক্ষাতে আসতে পারে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে আসতে পারে। কি বলছে দেখো, 3টা বিন্দু দিয়ে দিছি, 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু হচ্ছে গিয়ে মূল বিন্দু। যখন তোমাকে 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু মূল বিন্দু দিয়ে দেওয়া থাকবে, তখন কিন্তু কাহিনীটা একটু অন্যরকম। হ্যাঁ, 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু যখন মূল বিন্দু দেওয়া থাকবে, তখন কিন্তু একটা ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো, বুঝছো? খেয়াল করে দেখো। আর এটা হচ্ছে a,0, এটা হচ্ছে 0,b। এরকম 3টা বিন্দু যদি দেওয়া থাকে, যার একটা হচ্ছে মূল বিন্দু, একটা হচ্ছে a,0 এবং আর একটা হচ্ছে 0,b, এইরকম 3টা বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কোনটা হবে জানো? x² + y² - ax - by = 0। তো এইটা দিয়ে পিচ্চিরা আমি যদি অ্যান্সার বের করার চেষ্টা করি, -a, তার মানে a এর মান যদি বসাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, b এর মান যদি বসাই তাহলে এইরকম হবে। তো ভাইয়া অ্যান্সার বুঝছো কিনা বলো? ডিরেক্ট এই ট্রিক্সটা মেরে দিবা, এই ট্রিক্সটা ডিরেক্ট মেরে দিবা। ভাইয়া এই ট্রিক্সটা যদি তুমি ডিরেক্ট মেরে দাও, তাহলে আমার অ্যান্সারটা কোনটা হবে ভাইয়া বলেন দেখি? অ্যান্সার হবে গ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে বলেন দেখি পিচ্চিরা? অ্যান্সার হবে গ নাম্বারটা। ডিরেক্ট এই ট্রিক্স মেরে দিবা, পানির মতো সোজা একদম। বুঝছেন না বুঝেন নাই? এই ট্রিক্সটা বুঝছে কিনা যদি আপনার কাছে নতুন লেগে থাকে, নোটে তুলে রাখেন এই ট্রিক্সটা। বুঝতে পেরেছেন পিচ্চিরা আমার? চলেন দেখি ভাইয়ারা, এইবার চলে যাই আরেকটা ম্যাথে। এখানেও একটা ট্রিক্স আছে, এই কোশ্চেনটাও আমাদের বোর্ড পরীক্ষাতে চলে আসতে পারে। দেখেন কি বলছে, বলছে মূল বিন্দুগামী, ওই যে আগের মতোই এই জিনিসটা থাকবে। হ্যাঁ, একটু আগে যে ম্যাথটা করাইছি ওখানেও কিন্তু মূল বিন্দুর কথা বলছিল। এবং বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে, আই রিপিট, ধনাত্মক দিক বলছে, ধনাত্মক দিক থেকে যথাক্রমে এত এত একক ছেদ করে। তো মনে রাখবা, এটাকে ধরবা তুমি এ, এটাকে ধরবা তুমি বি। যখন বলবে ধনাত্মক দিক থেকে ছেদ করে এবং সার্টেন একটা পোর্শন ছেদ করে, প্রথমটাকে এক্স অক্ষেরটাকে ধরবা এ, ওয়াই অক্ষেরটাকে ধরবা বি। আচ্ছা, 19 নাম্বারটা ভুল হয়েছে। 19 নাম্বারটা কেন ভুল হলো দেখি দেখি দেখি। 3 আর -4 এর সাথে এক কেন্দ্রিক, তাহলে হচ্ছে ব্যাসার্ধ কত? আমার কাছে তো মনে হচ্ছে যে অ্যান্সার তো ঠিকই লাগতেছে আমার কাছে। একটু চেক করে দেখো, যে আছো যে একটু চেক করে দেখো। আমার তো মনে হচ্ছে যে ঠিকই আছে। হ্যাঁ, আমার ভুল হইলে আমি পরে আবার ঠিক করে দিবনি। আমার মনে হচ্ছে না যে এটা ভুল হচ্ছে। ঠিক আছে, ভুল হয়েছে, একটু চেক করে দেখতে পারো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না, না এটা ভুল হয় নাই। এবার চলো নেক্সটে চলে যাই। 21 নাম্বারটা একটু দেখো। 21 নাম্বারটা দেখো কি বলছে। 21 নাম্বারে বলছে যে এরকম যদি একক ছেদ করে, তাহলে ওইটা যদি এ হয় আর ওইটা যদি বি হয়, তাহলে চোখ বন্ধ করে আমি কি লিখতে পারি ভাইয়া বলেন দেখি? x² + y² - 3x - 5y = 0। শেষ। এটার জন্য কোনো ম্যাথ করা লাগবে?
এই অঙ্কটার জন্য কোনো ম্যাথ করা লাগবে? এমনি দেখেই বোঝা যায়। এটা যদি বড় নিয়মে করতে যান ভাই অনেক টাইম লাগবে। এটা এই ট্রিক্স দিয়ে 30 সেকেন্ডে করে ফেলতে পারবেন। এটাই তো আমাদের এমসিকিউ কোর্সের মেইন মটো, যে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ট্রিক্স তোমাকে শিখাইয়া দিচ্ছি আর কি। এখন দেখো, ধনাত্মকের জায়গায় যদি কোনোটা ঋণাত্মক পোর্শন বলতো তাহলে কিন্তু মাইনাস ধরতে হইতো। হ্যাঁ, তাহলে কিন্তু মানটা কি ধরতে হইতো? মাইনাস। ধরো এখানে বলতো যে ঋণাত্মক দিক থেকে, ঋণাত্মক বললে এ এর মান ধরতে হইতো -3, বি এর মান ধরতে হইতো -5। মানে ঋণাত্মক বললে তো নেগেটিভ ধরতে হইতো, আর যেহেতু ধনাত্মক আছে তাই হচ্ছে গিয়ে জাস্ট পজিটিভ ভ্যালুটা বসাই দিছি। বুঝছি না বুঝি নাই? অঙ্ক নিশ্চয়ই বুঝে গেছেন। এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ক নাম্বার। এটার অ্যান্সার কি হবে? ক নাম্বার হবে। এইবার চলেন 22 নাম্বার কোশ্চেনে চলে যাই। ভাইয়া 22 নাম্বার কোশ্চেনে কি বলছে? 22 নাম্বার কোশ্চেনে বলছে y = x। মনে রাখবেন এই যে রেখাটা, এই রেখাটাকে চিনে রাখবেন। কখনো যদি y = x রেখা বলে দেয় এবং আরেকটা রেখা যদি y = 0 বলে দেয়, এই দুইটা রেখা যদি বলে দেয় এবং তারপরে যদি আরেকটা বৃত্ত দিয়ে দেয় এবং ওই বৃত্তের প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা যদি বের করতে বলে, প্রথম চতুর্ভাগে যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে, মনে হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে করাবো? আপনার এটাই মনে হচ্ছে? উত্তর না রে ভাই, এটা ইন্টিগ্রেশন দিয়ে কেন করাবো? ট্রিক্স আছে না, ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে। এটা ইন্টিগ্রেশন দিয়ে করানোর কোনো মানেই নাই, এটা জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করবেন। যখনই আপনাকে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলবে এবং এই দুইটা রেখা দেওয়া থাকবে, একটা হচ্ছে y = x এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার y = 0, ডিরেক্ট আপনি ট্রিক্স অ্যাপ্লাই করবেন πr²/8। চোখ বন্ধ করে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। দেখেন তো দেখি পিচ্চিরা আমার, আমি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি, আর এর মান এখানে কত ভাইয়া বলেন দেখি? আর এর মান হচ্ছে 4। তাহলে আর এর মান যদি 4 হয় তাহলে এটা হবে হচ্ছে 16/8, মানে এটা হবে 2π। জাস্ট সিম্পলি কত হবে অ্যান্সার? 2π হবে। এইটার জন্য আসলে আপনার ম্যাথ সলভিং এর কোনো দরকারই নেই, আপনার ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই। আপনি জাস্ট এই ট্রিক্সটা মনে রাখবেন। ট্রিক্সটা মনে রাখলে এই ধরনের ম্যাথ আপনি যে কোনোটা পারবেন করতে। আপনি এই ধরনের ম্যাথ যে কোনোটা করতে পারবেন। এইবার চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। চলেন ভাইয়ারা, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন। নেক্সট কোশ্চেনে বলছে যে 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? যখন তোমাকে পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলবে, চোখ বন্ধ করে πa² অ্যাপ্লাই করবেন। এ কোনটা জানেন? এ হচ্ছে ওই যে বর্গটা বলছে তার বাহু। তাইলে আপনি যদি এখান থেকে মান বের করতে চান তাহলে সেই মানটা কত হবে ভাইয়ারা? সেই মানটা হবে হচ্ছে গিয়ে 8π। সেই মানটা কত হবে? 8π হবে। একদম চোখ বন্ধ করে বোঝা যায় ভাইয়া। বুঝছি না বুঝি নাই বলেন ভাইয়া? পানির মতো সোজা না বলেন? একদম ইজি। এই অঙ্কগুলো করলে জীবন সুন্দর হবে এবং এই ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন যে বৃত্তের প্রত্যেকটা অঙ্ক একদম ইজিলি পারতেছেন। কারণ বৃত্তে থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা এমসিকিউ তো আসেই, 2 থেকে 3টা তো মিনিমাম, 4টা তো আসতেই পারে। সো এগুলা কিন্তু পারতে হবে, ঠিক আছে? এইবার চলেন আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখেন। এটাও আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে। বলছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা জ্যা কোন বৃত্তের কেন্দ্রে π/4 একক দৈর্ঘ্য উৎপন্ন করে। π/4 মানে 45 ডিগ্রি। তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে ট্রিক্সটা। এই যে এই যে দৈর্ঘ্যটা বলছে, এইটাকে বলবো আমরা ডি। এই যে কেন্দ্রের কোণ, এটাকে বলবো আমরা থিটা। যদি আপনি বলেন তাহলে আপনি চোখ বন্ধ করে এই ফর্মুলাটা মনে রাখবেন। একদম ইজিলি জীবন সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে জ্যায়ের জন্য জ্যায়ের দৈর্ঘ্য বের করার সূত্র। কি ভাইয়া বলেন দেখি? জ্যায়ের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে গিয়ে 2r sin θ/2। জ্যায়ের দৈর্ঘ্য বের করার সূত্র কি পিচ্চিরা আমার? 2r sin θ/2। ঠিক আছে, এখন এখানে তো দৈর্ঘ্য দেওয়া আছে, আমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে বলছে। ভাই কি করব? আর এর মান বের করবো এখান থেকে সিম্পলি কি করব? আর এর মান বের করব। দেখেন কেমনে বের করে, sin θ/2 মানে 45 ডিগ্রি /2। তো এখান থেকে যদি আর এর মান বের করি, আর এর মানটা কত হবে বলেন দেখি? ক্যালকুলেটর চাপি, চলেন ক্যালকুলেটর যদি চাপি তাহলে দেখব আর এর মান হবে হচ্ছে গিয়ে, চলেন ক্যালকুলেটরটা বের করি, 1/sin 45/2। sin 45/2 মানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে মোডে চলে যাই,
1/sin45/2 মানে 1/sin22.5। তাহলে আর এর মান কত হবে? 2.61 হবে। আর এর মান হবে 2.61, ঠিক আছে? আর এর মান হবে 2.61। তাহলে পাই আর স্কোয়ার যদি এরিয়া বের করতে চাই তাহলে জাস্ট সিম্পলি কি করতে হবে বলেন দেখি? জাস্ট পাই আর স্কোয়ার করতে হবে, তাই না? এটার স্কোয়ার করব এবং তার সাথে পাই গুণ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত আসবে বলেন? 21.45, মানে 21.5ই বলা যায়। 21.45 যেহেতু আসছে তার মানে 21.5ই হবে আমার অ্যান্সার। জাস্ট সিম্পলি এর মাধ্যমে আর এর মান বের করবেন, তারপরে হচ্ছে এরিয়া বের করার সূত্র তো আপনারা নিশ্চয়ই জানেনই, পাই আর স্কোয়ার, ঠিক আছে? এরিয়া বের করার সূত্র তো আপনারা নিশ্চয়ই জানেনই, পাই আর স্কোয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। ভাইয়া বুঝছি কিনা বলেন? আশা করি এই ট্রিক্সটা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। এই ট্রিক্সটা কিন্তু আত্মস্থ করে নেবেন পিচ্চিরা। এই ট্রিক্সটা যদি আপনি আত্মস্থ না করে নেন তাহলে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে পারবেন না, বুঝছেন? তাহলে জ্যায়ের দৈর্ঘ্য আপনি বের করতে পারবেন না। এইবার চলেন আমরা চলে যাই 25 নাম্বার কোশ্চেনে। 25 নাম্বার কোশ্চেনে কি বলছে বলেন? এই বৃত্তটার ব্যাসের সমীকরণ বের করতে বলছে। তো তুমি কি আগেই বৃত্তের ব্যাসের সমীকরণ বের করবা? না, অপশন চেকিং করবা। কেন্দ্র বাইর কইরা কেন্দ্র বসায় দেখবা কোনটা সিদ্ধ হচ্ছে। একটু আগে বলছিলাম ব্যাস কেন্দ্র দিয়ে যায়, তাহলে কেন্দ্র বাইর করে ব্যাসের ইকুয়েশনে বসায় দেখো কোনটা সিদ্ধ হচ্ছে। তাহলে ভাইয়া বলেন দেখি কেন্দ্রটা কত? কেন্দ্রটা হচ্ছে 6, কেন্দ্রটা কত? 6, এখন এই 6, এখানে কোনো একটা জায়গায় বসায় দেখেন কোনটাতে সিদ্ধ হচ্ছে। আপনারা একটু আমাকে বলেন, এইটা আপনারা একটু বলেন, আমি দেখি। আমি 15 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা বলেন। 15 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা বলবেন। হ্যাঁ, 15 সেকেন্ড সময় দিব, আপনারা দেখি বলেন। ওকে, 15 সেকেন্ড সময় দিচ্ছি। হ্যাঁ, চলেন দেখি বের করেন ফার্স্ট। 15 সেকেন্ড সময় দিচ্ছি, এটার অ্যান্সার বের করে দেন ফার্স্ট। কে কে অ্যান্সার করছে দেখি দেখি দেখি। আমাদের নিঝুম, নাফিস আবির, এরা অ্যান্সার করে ফেলছে। এবং অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার হবে, আপনারা সবাই বলতেছেন সি নাম্বার। আচ্ছা, আমি আর ক্যালকুলেট করলাম না, অ্যান্সারটা হবে বলে সি নাম্বার, ঠিক আছে? মানে আপনি কেন্দ্রটা বসায় চেক করে দেখেন, অ্যান্সার মিলে যাবে। এইবার চলেন আমরা চলে যাই হচ্ছে 25 নাম্বার কোয়েশ্চেনে। দেখেন 25 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? 25 নাম্বার কোয়েশ্চেনে বলছে হচ্ছে, না 25 নাম্বার তো করাইছি। এবার চলেন, কি ব্যাপার কাজ করতেছে না কেন? কাজ করতেছে না কেন? এটা কি কাজ করতেছে না কেন? ওকে, কাজ করতেছে না কেন রে ভাই? একটা মিনিট। হ্যাঁ, কাজ করতেছে না কেন একটু দেখি আমি। একটা সেকেন্ড গাইস, প্লিজ একটু ওয়েট। সব ঠিক আছে তো ভাই? কি হচ্ছে না বলুন? স্লাইড চলতেছে? ও, থ্যাংক ইউ। সব ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ। স্যার, স্যার প্লিজ প্লিজ ওয়েটটা সরাইতে হবে মনে হয়। প্লিজ প্লিজ ওয়েট। সরছো? সরাইছো? ও আচ্ছা, সরি সরি সরি। ঠিক আছে।
ওকে, তো চলো স্টার্ট করি। আই এম সরি, একটু আমাদের আমাদের স্মার্ট বোর্ড একটু সমস্যা হয়েছিল। তো চলো লেটস গেট ইনটু ইট। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, নেক্সট টাইপে চলে যাই। আমাদের নেক্সট টাইপটা যেটা বলছে কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন টাইপ নাম্বার 2, পোলার স্থানাঙ্ক থেকে বৃত্তের ইকুয়েশন বের করা। এটাও কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে। এই পোলার স্থানাঙ্ক থেকে বৃত্তের ইকুয়েশন বের করা, এই জিনিসটাও কিন্তু বৃত্ত মানে ম্যাথে প্রচুর আসে পোলাপান। তো চলো এইটা কেমনে সলভ করে সেইটা একটু দেখি। চলো এই দেখো, চলেন পিচ্চিরা 26 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। চলেন কি বলছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্লাস এ ওয়াই ইকুয়ালস টু 0। এই বৃত্তের পোলার ইকুয়েশন বের করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা সরল রেখা করছেন এটি তাদের জন্য ইজিয়ার, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে আর স্কোয়ার, এটা জানার কথা আপনাদের নিশ্চয়ই। এবং এক্স সমান সমান হচ্ছে আর কস থিটা, আর ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা। এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। তো এটা যদি আপনারা জানেন তাহলে চোখ বন্ধ করে আপনি এখানে লিখতে পারেন আর স্কোয়ার প্লাস এ আর সাইন থিটা। এবং এখান থেকে যদি আপনি আর কমন নেন তাহলে যেটা হবে আর প্লাস এ সাইন থিটা হবে। এটা তো নিশ্চয়ই জানেন আপনারা, নাকি? আপনারা নিশ্চয়ই জানেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা থেকে হচ্ছে গিয়ে আমরা আর স্কোয়ার লিখি, আর হচ্ছে গিয়ে এ ওয়াই এর জায়গায় হচ্ছে আর সাইন থিটা লিখি। সো অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের গ নাম্বার। ভাইয়ারা অ্যান্সার কোনটা হবে? গ নাম্বার হবে। এইবার চলেন আমরা 27 নাম্বার কোশ্চেনে চলে যাই। এত একদম পানির মতো সোজা, তো যেহেতু বৃত্ত চ্যাপ্টার পড়াইতেছি ভাই, অ্যান্সার তো বৃত্তই হবে, এ তো বুঝাই যায়, তাই না? বাট তারপরেও তোমাদের যদি ছোট্ট করে দিই, আমরা সুন্দর করে এখান থেকে এই জিনিসটা বানাইতে পারবো। আপনারা চেক করে দেখতে পারো, যদি পরীক্ষায় ব্যাসার্ধ দিয়ে বাইর করতে বলতো তাহলে আমরা এভাবে করতাম। তাহলে 27 নম্বর অ্যান্সার চোখ বন্ধ করে বৃত্ত হবে। এটা আসলে বোঝানোর কিছু নাই, এমনি পানির মতো সোজা, এটা এমনি মানুষজন বুঝে। এবার চলো 28 নম্বর কোশ্চেনে কি কইছে দেখো। বলছে আর ইজ ইকুয়ালস টু এ কস থিটা। এই বৃত্তটার কেন্দ্র যদি 1,2,0 হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? আগে ভাইয়া চল আগে এটার কার্তেশিয়ান স্থানাঙ্কটা বের করি। কেমনে বের করব? উভয় পক্ষে আগে আমরা হচ্ছে গিয়ে আর দিয়ে গুণ করে দেই। উভয় পক্ষে যদি আর দিয়ে গুণ করেন তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এইরকম কিছু। তাহলে কেন্দ্রটা কত আসবে? কেন্দ্রটা আসবে হচ্ছে a/2, 0। এন্ড প্রশ্ন মতে বলছে যে এইটা সমান সমান হচ্ছে গিয়ে 1/2। তাহলে আমরা বুঝতে পারতেছি এখান থেকে বলা যায় a এর মান হচ্ছে 1। তাহলে এখন ব্যাসার্ধ যদি বের করতে চাও, সেই ব্যাসার্ধটা কত আসবে? যেহেতু রেডিয়াস বের করতে বলছে, সেই ব্যাসার্ধটা আসবে হচ্ছে গিয়ে তোমার 1/2, মানে 1/4 স্কোয়ার করবো যেহেতু, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 1/√2। আচ্ছা, ব্যাসার্ধই তো মানে ক্ষেত্রফলই তো বের করতে বলছে, অপশনগুলা একটু অন্যরকম, ঠিক আছে? অপশনগুলো একটু অন্যরকম। আচ্ছা, এখানে দেখো এটার অ্যান্সার তুমি একটু চেক করে দেখো, এটার অ্যান্সার হবে হচ্ছে 1/√2। এখানে তুমি ক্যালকুলেটরে পাই বাই সামথিং কি মান বসায় তোমরা হচ্ছে ক্রস চেক করতে পারো আর কি। বুঝতে পেরেছো? ভাইয়া জাস্ট সিম্পলি কি করলো, বৃত্তের ইকুয়েশন থেকে কেন্দ্র বের করলো, কেন্দ্র বের কইরা বৃত্তের রেডিয়াসটা বের করলো, রেডিয়াসটা বাইর কইরা চেক করলো যে আসলে অপশন আমাদের অন্য মানে অন্যগুলো দেওয়া হয়েছে ভুল করে আর কি। অপশনটা হবে 1/√2, বা এখানেও থাকতে পারে, তোমরা জাস্ট ক্যালকুলেটর চেক করে করতে পারো আর কি। বুঝতে পেরেছো? তাহলে 28 নম্বরের অ্যান্সারটা কোনটা হবে, যে আমাদের বলে দিছে একজন, ওই যে ডি বলে হবে অ্যান্সার। চেক করে দেখতে পারো তোমরা যে অ্যান্সার ডি হবে কিনা অন্য কিছু হবে, একটু চেক করে দেখো। আমাদের নাফিজ আবির বলছে ডি, তোমরা একটু ক্যালকুলেটরে চেক করে দেখো। এইবার চলো আমরা চলে যাই হচ্ছে গিয়ে 29 নাম্বার কোয়েশ্চেন। এখানে আর একটা ট্রিক্স, এটা কিন্তু মজার জিনিস, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসবে। হ্যাঁ, নেক্সটে আমি মনে হয় যে এটা এই ইয়ারে আসতে পারে, তো তোমরা রেডি হয়ে যাও। দেখো কি বলছে, আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এই টাইপের কোনো একটা ইকুয়েশন থাকলে কার্টেশিয়ান ইকুয়েশন কিরকম হয় মনে রাখবা, সাইনের যে সহগটা সেটা জাস্ট সামনে মাইনাস হবে, কজের যে সহগটা তার সামনে জাস্ট মাইনাস হবে। ভুল বলছি আমি একটু ভুল বলছি। এখানে হচ্ছে গিয়ে একটু ঠিক করতে হবে, এটা ওকে। এখানে হবে হচ্ছে গিয়ে এরকম, বি সাইন থিটা প্লাস এ কস থিটা। হ্যাঁ, তাহলে এবার ঠিক আছে। এক্স মানে কজের সাথে যেটা আছে সেটা হবে এক্স এর সাথে, সাইনের সাথে যেটা আছে সেটা হবে হচ্ছে ওয়াই এর সাথে, ঠিক আছে? কজের সাথে যেটা হবে সেটা হবে যাবে এক্স এর সাথে, আর সাইনের সাথে যেটা হবে সেটা হবে ওয়াই এর সাথে। তাহলে অ্যান্সারটা যদি বের করতে চাই আমার লিখতে হবে হচ্ছে কি, কজের সাথে যেটা, কজের সাথে কত আছে 4, তাহলে 4x, আর সাইনের সাথে কোনটা আছে 6x আছে, তাহলে -6 হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো দেখি, -4x -6 হয় কোনটাই আছে, খ নাম্বারে। তাহলে এটার অ্যান্সার কত হবে ভাই 29 নাম্বারের? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বি, ঠিক আছে? একটু ভুল হয়েছিল এখানে, একটু ঠিক করে নিও, হ্যাঁ একটু ঠিক করে নাও। একদম পানির মতো সোজা কিন্তু পিচ্চিরা আমার,
একদম পানির মতো সোজা। ভাইয়া এরপরে চলেন নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে, পোলার স্থানাঙ্ক যদি আর স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা হয়, তাহলে ভাইয়া আমাকে বলছে যে বৃত্তের ইকুয়েশনটা কত এবং ব্যাসার্ধটাও বের করতে বলছে। তাহলে আমি চোখ বন্ধ করে আগে কি করে নিব জানো? আচ্ছা, এখানে আর দেওয়ার কথা ছিল, এখানে আর দেয় নাই। আমি চোখ বন্ধ করে আগে যে সিম্পলি কি করে নিব জানো? এখান থেকে কার্তেশিয়ান স্থানাঙ্কটা বের করব। এখান থেকে চোখ বন্ধ করে আমরা কার্তেশিয়ান স্থানাঙ্কটা বের করব। এখন যদি আমি কেন্দ্র বের করতে চাই, কেন্দ্রটা হবে হচ্ছে গিয়ে 0,1, আর যদি ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসার্ধটা হবে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3, অর্থাৎ ব্যাসার্ধ হবে হচ্ছে 2। ব্যাসার্ধ কত হবে? 2 একক। এটা 2020 সালে সিলেট বোর্ডে আসছিল ভাইয়া, এটা তো একদম পানির মতো সোজা, পারার কথা। জাস্ট কেন্দ্রটা বের করছি, দেন ব্যাসার্ধ বের করলাম। আগে তোমার যে পোলার স্থানাঙ্কটা বা পোলার ইকুয়েশন যেটা দেওয়া আছে, ওইখান থেকে সুন্দর করে আগে কার্তেশিয়ান স্থানাঙ্ক বের করবা, দেন কেন্দ্র, দেন ব্যাসার্ধ। আশা করি তুমি এটা ভালো মতো বুঝতে পেরেছো। যদি এটা বুঝে থাকো, এইবার চলো আমরা নেক্সট ট্রিক্সে চলে যাই। এইবার চলো পিচ্চিরা আমরা নেক্সট ট্রিক্সে চলে যাই। এই ট্রিক্সটা একটু উল্টা করে ধরা আছে, এই ট্রিক্সটাও একটু উল্টা করে ধরা আছে। হ্যাঁ, এইটা হবে হচ্ছে গিয়ে এক্স, না ঠিক আছে, এই ট্রিক্সটা একটু ঠিকই আছে, ঠিক আছে, এই ট্রিক্স ঠিক আছে। দেখো কি বলছে, বলছে এক্স ইজ ইকুয়ালস টু যদি এ প্লাস ডি সাইন থিটা হয় এবং ওয়াই ইকুয়ালস টু যদি বি প্লাস ডি কস থিটা হয়, এবং মনে রাখবা সাইন আর কজের সহগ সমান হইতে হবে। সাইন আর কজের সহগটা কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে চোখ বন্ধ করে তুমি মনে রাখবা পিচ্চিরা, এইখানে যে অ্যান্সারটা বা কার্তেশিয়ান স্থানাঙ্কটা হবে বা ইকুয়েশনটা হবে, সেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2by প্লাস ওই যে দুইটা যে কনস্ট্যান্ট, এই দুইটাকে বর্গ কইরা কজ আর সাইনের যে সহগ সেটা বিয়োগ করতে হবে। অর্থাৎ এইখানে যদি চিন্তা করো, এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের ডি, এখানে 1 আছে, সেই 1টা হচ্ছে ডি। এটা হচ্ছে আমাদের বি, এখানে একটা 1 আছে, সেই 1টা হচ্ছে আমাদের ডি। তাহলে আমি যদি ইকুয়েশন বের করার চেষ্টা করি, তাহলে সেই ইকুয়েশন কি হবে পিচ্চিরা আমার বলেন দেখি? মাইনাস 2ax মানে 10x হবে, মাইনাস 2by মানে 6y হবে, আর প্লাস এই দুইটারে বর্গ করলে হবে হচ্ছে 25 প্লাস 9 মাইনাস 1। তাহলে যদি চেক করে দেখি আমার অ্যান্সারটা কত হবে বলেন দেখি? আমার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে এই টাইপের কিছু একটা। বুঝছি না বুঝি নাই? ভাইয়া নিশ্চয়ই বুঝে গেছেন। এটার অ্যান্সার কত হবে পিচ্চিরা আমার বলেন দেখি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 33, অর্থাৎ এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে, একটু ভুল হলো, মাইনাস 10x মাইনাস 6y প্লাস 33, বি নাম্বার অ্যান্সার। ওকে, বুঝছি কিনা বলেন? এইটা বুঝছি কিনা বলেন পোলাপান? এই ট্রিক্সটা অন্তরের অন্তঃস্থলে গেঁথে নেবেন। আমার কেন জানি না মনে হচ্ছে আগামী বোর্ড এক্সামে এটাও চলে আসতে পারে, গড নোস কি কোনটা চলে আসতে পারে আর কি, বাট এইটা আসতে পারে আমার কেন জানি না মনে হচ্ছে। ঠিক আছে, মাথায় রাখবেন এটা। হ্যাঁ, এইবার চলেন আমরা চলে যাই আমাদের নেক্সট টাইপে। নেক্সট টাইপে কি বলছে দেখেন পিচ্চিরা আমার। নেক্সটে আমরা বের করবো হচ্ছে বৃত্তের স্পর্শক এবং অভিলম্বের ইকুয়েশন। নেক্সট আমরা কি বের করব বলেন দেখি? বৃত্তের স্পর্শক বের করব এবং অভিলম্বের ইকুয়েশন বের করব। তাহলে চলেন আমরা দেরি না করে চলে যাই। ভাইয়েরা আমার, বৃত্তের স্পর্শকের হওয়ার শর্ত কি জানো? বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা হচ্ছে, একটু লিখে রাখি তোমাদের যাতে করে তোমরা মাথায় রাখতে পারো। একটা বৃত্তের স্পর্শক হওয়ার কন্ডিশনটা হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান হবে জানো? ব্যাসার্ধের সমান হবে। এই জিনিসটা মনে রাখবা। একটা বৃত্তের স্পর্শক হওয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে স্পর্শকের যে লম্ব দূরত্বটা সেটা কার সমান হবে? সেটা হবে ব্যাসার্ধের সমান। আর অভিলম্বটা জাস্ট মনে রাখবা, স্পর্শকের উপর লম্ব হবে এবং কেন্দ্রগামী। অভিলম্বটা জাস্ট কি ভাইয়া বলো দেখি? স্পর্শকের উপর লম্ব এবং কোন বিন্দুগামী? এবং কেন্দ্রগামী। এই অংশটুকুর জন্য তোমাকে একটু সরল রেখার কনসেপ্টগুলো জানতে হবে, বুঝছো? এইটার জন্য তোমাকে একটু সরল রেখার কনসেপ্টগুলো জানতে হবে। আশা করি তুমি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো ট্রিক্সে চলে যাই। দেখো কি বলছে, যদি কখনো y is equals to mx plus c এই রেখাটা এরকম একটা বৃত্তের স্পর্শক হয়, তার কন্ডিশন হচ্ছে যে কনস্ট্যান্ট যেটা সেটা হবে প্লাস মাইনাস
আর রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান, মনে থাকবে প্লাস মাইনাস আর রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। কখনো যদি এই ধরনের রেখা কোনো একটা বৃত্তের ইকুয়েশনের স্পর্শক হয় তাহলে চোখ বন্ধ করে এই কন্ডিশনটা হোল্ড করবে ওইখানে। যেহেতু এখানে জাস্ট ভেরিয়েবল দেওয়া তাই একদম ডিরেক্ট আপনাদেরকে আমাকে শর্তগুলাই বের করতে বলছে, এবং এটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। তাহলে আমি যদি এই দুইটাকে বর্গ করি, উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে আসবে হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান। বলো এখানে কোনটা হচ্ছে অ্যান্সার? অ্যান্সার চোখ বন্ধ করে বোঝা যায় 32-এর খ হবে। 32-এর কি হবে ভাইয়ারা বলেন দেখি? খ হবে। এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এই ট্রিক্সটা মাথায় রেখো। তোমরা যারা অলরেডি বৃত্ত পড়ছো তারা জানো এই ট্রিক্সটা আর কি। এইবার চলো কি বলছে দেখেন, কোন শর্তে এই রেখাটা এই ধরনের হচ্ছে গিয়ে বৃত্তের স্পর্শ করবে। তাহলে এখান থেকে তুমি ব্যাসার্ধটা বের করো। একটু আগেই জানো যে ব্যাসার্ধ দেওয়া থাকলে কি করতে হয়, যে সি ইজ ইকুয়ালস টু কি হবে বলো, প্লাস মাইনাস আর রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান। বলো এখানে অ্যান্সার কোনটা হবে? তাহলে অপশন হবে এইটা। দেখো এই যে এই ইকুয়েশন থেকে, এই যে এই ট্রিক্স থেকে আমরা হচ্ছে গিয়ে এটা লিখছি ফ্রম প্রিভিয়াস কোয়েশ্চেন। জাস্ট আর এর জায়গায় কত হবে? আর এর জায়গায় জাস্ট 6 হবে, ঠিক আছে? আর এর জায়গায় জাস্ট কত হবে? 6 হবে। তাহলে 33 নম্বর কোয়েশ্চেনটাও আমরা বুঝে গেলাম। এইবার চলেন 34 নম্বর কোয়েশ্চেনে কি বলছে। বলছে কি, কোন শর্তে y ইজ ইকুয়ালস টু mx রেখাটি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই এই বৃত্তকে স্পর্শ করবে। এইটার জন্য তো তুমি নিশ্চয়ই ওই কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবা না, কারণ ওই কন্ডিশনের জন্য যে বৃত্তটা দেওয়া ছিল ওইখানে বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল 0,0, বাট এখানে তো কেন্দ্র 0,0 দেওয়া নাই। তাহলে এখানে কি করতে হবে বলেন দেখি? এইখানে সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা কি? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কার সমান হবে বলেন তো দেখি? ব্যাসার্ধের সমান হবে। মনে রাখবেন যে কেন্দ্র থেকে এই রেখাটার যে লম্ব দূরত্ব সেটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। রেখাটাকে আমি সুন্দর করে এভাবে লিখতে পারি mx - y = 0, এবং এখান থেকে যদি আমি কেন্দ্র বের করি সেই কেন্দ্র হবে a/2, b/2। তাহলে কন্ডিশন কি? কন্ডিশনটা হচ্ছে গিয়ে পোলাপান লম্ব দূরত্ব সমান সমান ব্যাসার্ধ। এটার যদি ব্যাসার্ধ বের করতে চাই সেটা হবে a² / 4 + b² / 4। সবাই নিশ্চয়ই জানো, তুমি চেক করে দেখতে পারো আর কি। তাহলে চলো লম্ব দূরত্ব কেমনে বের করে, যারা যারা সরল রেখার ক্লাস করো না ইউটিউবে আছে দেখে নিতে পারো কিভাবে আমরা আসলে লম্ব দূরত্ব বের করি। এই রেখাটাকে জাস্ট রিপিট করতে হবে। রেখাটাকে জাস্ট কি করতে হবে? রিপিট করতে হবে। কিন্তু এক্স এর জায়গায় বসাইতে হবে কেন্দ্রের ভুজ, আর ওয়াই এর জায়গায় বসাইতে হবে কেন্দ্রের কোটি। রেখাটাকে তুমি রিপিট করবা, বাট এক্স এর জায়গায় বসাবা হচ্ছে কেন্দ্রের ভুজ এবং ওয়াই এর জায়গায় বসাবা হচ্ছে কেন্দ্রের কোটি। এবং সেম ভাবে তুমি যদি ক্যালকুলেট করতে চাও তাহলে তোমার রেজাল্টটা যেটা আসবে সেখানে হচ্ছে গিয়ে দেখো, সিম্পলি দেখো কি করা যেতে পারে। আমি যদি জাস্ট এখানে বর্গ করে দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে a² m² / 4 প্লাস b² / 4 মাইনাস MAB/4 ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে a² / 4 প্লাস b² / 4 ইন্টু m² প্লাস 1। আমাদের ইকুয়েশনটা এটা একটু বড়, একটু খেয়াল করে দেখো। এইবার যদি এই জিনিসটাকে তোমরা সমাধান করো, এটাকে তুমি যদি সমাধান করো, যদি সলভ কইরা বাইর করো, তাহলে যেটা দেখবা রেজাল্ট আসতেছে হচ্ছে এইরকম, যে এখান থেকে একটা পাবা হচ্ছে এইরকম যে a + m, এবং আরেকটা পাবা হচ্ছে গিয়ে যদি সলভ করি তাহলে সামথিং কিছু একটা পাবা আর কি, আদার্স ডিনোমিনেটর পাবা আর কি। অর্থাৎ এই জিনিসটাকে তুমি যদি সমাধান করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে a + m। তুমি যদি একটু সমাধান করো ভাইয়া তাইলেই বুঝতে পারবা। এটা তোমাদের বাসার কাজ দিলাম ভাইয়ারা। এবং এই যেহেতু a + m তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 4 নাম্বার। এটার অ্যান্সার কোনটা হবে? 4 নাম্বার। এটা একটু HW, হ্যাঁ ক্যালকুলেশনগুলো একটু HW। ওকে ভাইয়া বুঝছো নিশ্চয়ই। ভাই এই ধরনের এটা শর্ট ট্রিক্স হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে? যে কখনো যদি এইরকম থাকে y = mx এবং সেই রেখাটা হচ্ছে গিয়ে এই বৃত্তটার স্পর্শক, তাহলে চোখ বন্ধ করে আমরা হচ্ছে গিয়ে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি যে a + m = 0। তোমরা সলভ করতে পারো চাইলে। এইবার চলো ভাইয়ারা আমরা 35 নম্বর কোশ্চেনে চলে যাই। 35 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে এই রেখাটা এই বৃত্তের একটা যদি স্পর্শক হয় তাহলে a এর মান কত? রেখাটা বৃত্তের যদি একটা স্পর্শক হয়, তাহলে যেহেতু ভাই এই বৃত্তের স্পর্শক, এটা যেহেতু তোমার ভাইয়া ওই কেন্দ্র যেহেতু তোমার 0,0, তাহলে আমি চোখ বন্ধ করে এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। কন্ডিশনটা হচ্ছে কি? c =
প্লাস মাইনাস আর ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে যদি আমি সুন্দর করে এভাবে লিখি, তুমি তো রাগ করবা না। তাহলে বলো সি এর মান কত? 1। আর এর মান আমি জানি না, আর এর মান তো এ এখানে, তাই না? আর এর মান হচ্ছে এ, এম এর মান হচ্ছে 2, তাকে বর্গ করব। তাহলে ক্যালকুলেট করলে এ এর মান কত আসে ভাইয়া বলেন দেখি? এ এর মান আসে হচ্ছে গিয়ে 1/√5, 1/√5 বা প্লাস মাইনাস 1/√5 আর কি। সো অ্যান্সার কোনটা হবে ভাইয়া বলো দেখি? অ্যান্সার হবে প্লাস মাইনাস 1/√5। ঠিক আছে পোলাপাইন, বুঝছো কিনা বলেন? এটার অ্যান্সার কত হবে? প্লাস মাইনাস 1/√5। এইবার চলেন নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখেন। বলছে পি এর মান কত হলে এই বৃত্তকে তোমার 2x মাইনাস ওয়াই মাইনাস পি রেখাটা স্পর্শ করবে। তাহলে যেহেতু এইটার তোমার সহগ আছে, মানে এক্স স্কোয়ার এবং প্লাস ওয়াই স্কোয়ারের নিচে 2 আছে, আমাকে কি করতে হবে? সহগটা 1 বানিয়ে দিতে হবে। তাইলে 2 দিয়ে উভয় পক্ষকে আমি গুণ করে দিব। যদি গুণ করি তাহলে এরকম কিছু পাবো। সো কেন্দ্র কত হবে বলো দেখি? কেন্দ্র হবে হচ্ছে গিয়ে 1/2, 1 এবং ব্যাসার্ধ হবে কত ভাইয়া বলো দেখি? ব্যাসার্ধ হবে 1, তুমি চেক করে দেখতে পারো। হ্যাঁ, ব্যাসার্ধ হবে 1, তুমি চেক করে দেখতে পারো। ভুজকে বর্গ করো, কোটিকে বর্গ করো, তারপর মাইনাস ব্যাসার্ধ করো, নিজেই বুঝতে পারবা। ঠিক আছে পিচ্চিরা? এখন আমাকে কি বলছে? এই রেখাটাকে টাচ করে। রেখাটাকে টাচ করার শর্ত কি? লম্ব দূরত্ব সমান সমান ব্যাসার্ধ। তাহলে লম্ব দূরত্ব বের করি চলো। লম্ব দূরত্বের সময় কি করতে হবে? রেখাটাকে রিপিট করতে হবে। কেন্দ্র এক্স এর জায়গায় বসাইতে হবে ভুজ, ওয়াই এর জায়গায় বসাইতে হবে কোটি, বাদ বাকি সব ইজিয়ার। আর নিচে কি করতে হয় বলো দেখি? এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, এবং ইকুয়াল দিয়ে আমাদের লিখতে হয় হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। সো এখান থেকে যদি ক্যালকুলেট করি, আমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে পি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। ঠিক আছে? পি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, অর্থাৎ √5 হবে। সরি, তাহলে পি এর মান হবে হচ্ছে প্লাস মাইনাস √5। পি এর মান কত হবে? প্লাস মাইনাস √5 হবে। তোমরা চাইলে চেক করে দেখতে পারো পিচ্ছিরা, তোমরা চাইলে চেক করে দেখতে পারো যে পি এর মান হবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস √5। এইবার চলো চলো পোলাপাইন 37 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। এটা একটু মনে রাখবা, হ্যাঁ, এটা একটু মনে রাখবা যে দেখো lx প্লাস my ইজ ইকুয়ালস টু 1, এই রেখাটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2px এই জিনিসটাকে স্পর্শ করে, এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে হচ্ছে গিয়ে পি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2pl এটার মান কত? তাহলে একটা জিনিস তুমি মনে রাখবা, কোনো একটা রেখা যদি একটা বৃত্তকে টাচ করে তাহলে ছেদবিন্দু পাওয়া যায় বা সমাধান বিন্দু পাওয়া যায় একটা। আর কোনো একটা রেখা যদি একটা বৃত্তকে ছেদ করে যায় তাহলে সমাধান বিন্দু পাবা 2টা। আই রিপিট পোলাপান, কোনো একটা রেখা যদি বৃত্তকে টাচ করে তাইলে আসলে সমাধান বিন্দু পাবো একটা। কোনো একটা রেখা যদি বৃত্তকে ছেদ করে চলে যায় তাহলে সমাধান বিন্দু পাবো আসলে 2টা। তাহলে আমি যদি এই 2টা রেখাকে বা এই 2টা ইকুয়েশনকে সমাধান করি তাহলে আমি আসলে সমাধান বিন্দু পাবো কয়টা? একটা, কারণ কি আমাকে বলছে স্পর্শ করে দিছে। ঠিক আছে? তাহলে চলো এটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমি সুন্দর করে কি করব বলো দেখি? এখান থেকে আরেকটা তো নিশ্চয়ই জানো যে কি কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তো ওইটা দিয়েও করা যায়। তাহলে চলো কেন্দ্র থেকে লম্ব দূরত্বটাকে বের করি। কেন্দ্র কত ভাইয়া বলেন দেখি? এখানে কেন্দ্র হবে হচ্ছে p,0 এবং ব্যাসার্ধ হবে হচ্ছে গিয়ে √p² মানে p। অ্যান্ড রেখাটা তো বুঝছোই। তাহলে কন্ডিশন কি? রেখাটাকে রিপিট করতে হবে। রেখাটাকে রিপিট করার টাইমে হচ্ছে গিয়ে কেন্দ্রের ভুজ বসাইতে হবে আর হচ্ছে কেন্দ্রের কোটি বসাইতে হবে। নিচে কি করতে হবে বলেন দেখি? এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। নিচে করতে হবে এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার আর ইকুয়াল দিয়ে লিখতে হবে ব্যাসার্ধ। তাইলে পিচ্চিরা আমার এখানে যদি আপনি সমাধান করেন তাইলে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে গিয়ে LP - 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু p স্কোয়ার ইন্টু l স্কোয়ার প্লাস m স্কোয়ার। অ্যান্ড যদি সলভ করেন আপনি তাহলে পাবেন l স্কোয়ার p স্কোয়ার মাইনাস 2LP প্লাস 1, এখানে পাবেন হচ্ছে l স্কোয়ার p স্কোয়ার প্লাস p স্কোয়ার m স্কোয়ার। এখন যদি আপনি উভয় পক্ষে চিন্তা করেন, আপনি দেখেন পিচ্চিরা এটা কাটাকাটি, আপনাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে p স্কোয়ার m স্কোয়ার প্লাস 2LPর মান। তাহলে এখান থেকে যদি সেই জিনিসটা আপনি বের করতে চান, তাহলে এখান থেকে যদি আপনি সেই জিনিসটা বের করতে চান 2LPর মান, তাহলে সেটা হবে 1।
সেটা কত হবে 1 হবে। ভাইয়া বুঝছেন কিনা বলেন, আপনারা নিজেরা একটু ক্যালকুলেট করেন, আমি খুব স্লোলি করাচ্ছি, আস্তে ধীরে করাচ্ছি, আপনারা বুঝতেছেন কিনা আপনারা বলেন একটু কাইন্ডলি বলেন। আশা করি বুঝে গেছেন আপনারা সবাই। এইবার চলেন, এইটা যদি বুঝে যান এইবার চলেন পোলাপান 38 নাম্বার কোশ্চেনে চলে যাই। 38 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 এই বৃত্তের -1, √3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। এইটা করার জন্য আপনাকে একটা ট্রিক্স জানতে হবে, সেই ট্রিক্সটা হচ্ছে এইটা। আগে এইটা সলভ করি, তারপর আমরা 38 নাম্বার কোশ্চেনটা সলভ করব। কোনো একটা বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার একটা সূত্র আছে, এটা সূত্রই বলতে পারো, এটা তুমি রিটেনেও অ্যাপ্লাই করতে পারবা। সূত্রটা হচ্ছে টি ইকুয়াল 0, সিম্পল কথা। কোনো একটা বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার সূত্র হচ্ছে টি ইকুয়াল 0। চোখ বন্ধ করে এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা। এন্ড ভাইয়া এই সূত্র তুমি যদি অ্যাপ্লাই করো টি ইকুয়াল 0, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় তুমি এক্স x1 বসাবা, ওয়াই স্কোয়ারের জায়গায় তুমি ওয়াই y1 বসাবা, এক্স এর জায়গায় তুমি বসাবা হচ্ছে গিয়ে এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2, এবং ফাইনালি ওয়াই এর জায়গায় তুমি বসাবা হচ্ছে ওয়াই প্লাস y1 ডিভাইডেড বাই 2। এই যে সমীকরণটা দেখতেছো না, এই সমীকরণ দিয়ে তুমি একদম প্রপারলি করে ফেলতে পারবা, ঠিক আছে? এই ডিরেক্ট সূত্র দিয়ে তুমি প্রপারলি আসলে ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। বুঝতে পেরেছো পিচ্চিরা? এখন এটা কিভাবে সলভ করব, এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব, চলেন দেখি ভাইয়া কিভাবে সলভ করা যায়। যেই x1, y1 বলতেছি না, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, x1, y1 হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? x1, y1 হচ্ছে গিয়ে এই জিনিসটা, ঠিক আছে? -2, 1, ঠিক আছে? এটা হচ্ছে x1, y1। এখন যদি এটা বসায় দেন আপনি এখানে, তাহলে অ্যান্সারটা কি আসবে দেখেন। অ্যান্সারটা জাস্ট কি আসবে দেখেন, চিন্তা করেন। এই যে সমীকরণটা আছে, এখানে এক্স স্কোয়ারের জায়গায় বসাবেন এক্স x1, মানে এটা হবে -2x। ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবেন ওয়াই y1। এক্স এর জায়গায় কি বসাবেন, এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2, x প্লাস x1 ডিভাইডেড বাই 2। তারপরে y এর জায়গায় কি বসাবেন, y প্লাস y1 ডিভাইডেড বাই 2, -7 = 0। ভাইয়া বুঝছেন কিনা বলেন? এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা এখানে অ্যাপ্লাই করছি। এইবার ভাইয়ারা আমার বলেন দেখি, এটারে যদি সমাধান করি তাহলে কি আসবে? তাহলে আসবে -2x প্লাস y, -2x প্লাস 4 প্লাস -3y, -3, -7। তো এটাটা যদি সলভ করেন, আপনারা ক্যালকুলেটর চাপতে পারেন একটু তাড়াতাড়ি করে ফেলার জন্য। এটা আসবে -4x, তারপরে আসবে হচ্ছে গিয়ে -2y, তারপরে হচ্ছে কনস্ট্যান্টগুলো যদি চিন্তা করেন, কনস্ট্যান্টগুলো আসবে হচ্ছে -6। বা এটারে যদি সলভ করি আমরা, তাহলে আসবে হচ্ছে 2x প্লাস y প্লাস 3 = 0। 2x প্লাস y প্লাস 3 = 0। বা এটার অ্যান্সার কোনটা হবে বলেন দেখি, 2x প্লাস y প্লাস 3 = 0। তাহলে আশা করি এই অ্যান্সারটা আপনারাও বুঝে গেছেন। পানির মতো সোজা কিনা বলেন ভাইয়ারা? একদম পানির মতো এই অঙ্কটা সোজা। আপনারা একটু সলভ করে দেখেন, পারবেন আশা করি। এইবার চলে নেক্সট কোশ্চেন। আচ্ছা 38 নাম্বার কোশ্চেনটা তাহলে সেম প্রসেস যেহেতু, এটা চলেন আমরা আরেকটু করে দেই। এইখানে কি বলছে দেখেন, x x1 বসান, তাহলে -1 × x, y y1 বসান = 4। তাহলে এটার অ্যান্সার হবে x -√3y + 4 = 0। x -√3y + 4 = 0। ওই যে একটু আগে যেই সূত্র দিয়ে করলাম সেই সূত্র দিয়েই আর কি, একটু আগে যেই সূত্র দিয়ে করলাম সেই সূত্র দিয়ে এটা করে ফেলছি। এইবার চলেন 40 নাম্বার কোশ্চেনে চলে যাই। 40 নাম্বার কোশ্চেনে কি বলছে? বলছে যে এই দুইটা রেখা বৃত্তের একটা স্পর্শক, একটা বৃত্তের স্পর্শক। এখন বলছে ব্যাসার্ধ কত। একটা জিনিস মনে রাখবা, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এইটারে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দেখো, তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে যেটা পাবা সেটা হলো এরকম। এবং পিচ্চিরা মনোযোগ দিয়ে দেখো তো দেখি, এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর সমান্তরাল না? পরস্পর কি সমান্তরাল, এবং এরা দুইজন স্পর্শক। তাহলে মনে রাখবা দুইটি সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাস। মনে রাখবা এই ট্রিক্সটা, মনে রাখো পোলাপান, এটা ট্রিক্স না, এটা সূত্র আর কি। দুইটি সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে গিয়ে ব্যাস। মনে থাকবে
দুইটি সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্বটাই কি ব্যাস। তাহলে ব্যাস কত, ব্যাস আমাদের যদি বের করতে হয়, ব্যাস যদি আমাদের বের করতে হয়, সেই ব্যাসটা কত হবে পিচ্চিরা বলেন দেখি? দুইটা সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব। আর আমরা সবাই জানি সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করতে হয়, আমরা গত ক্লাসেই পড়ে আসছি। জাস্ট কনস্ট্যান্ট দুইটারে বিয়োগ করতে হয়, আর নিচে কি করতে হয় বলো তো দেখি? এক্স স্কোয়ারের সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, ঠিক আছে? তাহলে যেটা অ্যান্সার যেটা দাঁড়াবে সেটা হবে 15/2 ডিভাইডেড বাই 5, তাহলে হচ্ছে 3/2, ঠিক আছে? 15/2 ডিভাইডেড বাই 5, তার মানে 3/2 হবে হচ্ছে গিয়ে অ্যান্সার। এটার অ্যান্সার কি অপশনে দেওয়া আছে, বা আমি কি ভুল করলাম? 4, আচ্ছা এটা হচ্ছে গিয়ে 4 হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 7/2, অপশন তো মনে হয় দেওয়া নাই, নাকি আমি ক্যালকুলেটারে ভুল করলাম? 4 দুগুণে 8 প্লাস 7 15 ডিভাইডেড বাই 2 5, তাহলে হবে হচ্ছে গিয়ে 15/10, 15/10 মানে হচ্ছে 3/2, 3/2 তো অপশন হওয়ার কথা, ঠিক আছে কিনা বলো? 40 নম্বরে 3/2 নাকি 3/4 কোনটা হওয়ার কথা? ও আচ্ছা, ব্যাস চাই নাই, ব্যাসার্ধ চাইছে। আচ্ছা সরি, তাহলে ব্যাসার্ধ কেমনে বের করে? এইটা জাস্ট 2 দিয়ে ভাগ করবেন, তাহলে 3/4 হবে, মানে এটা হবে গ নাম্বার। আই এম সরি পিচ্চিরা, চলো ব্যাস চাই নাই, ব্যাসার্ধ চাইছে, আয় হায় রে। চলো পিচ্চিরা, বুঝছো কি বুঝো নাই? চলো ভাইয়া বুঝে গেছো নিশ্চয়ই। এইবার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 41 নাম্বার কোশ্চেনে দেখো কি বলছে, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 10y ইকুয়াল 0, এই বৃত্তের দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা y ইজ ইকুয়ালস টু mx রেখার সমান্তরাল। আর আমরা জানি এই রেখাটার সমান্তরাল রেখা কি হবে? x মাইনাস ওয়াই প্লাস কে হবে, এটা সবাই জানো তাই না পোলাপান? কারণ সমান্তরাল রেখা মানে কি, মানে সব ঠিক থাকবে, জাস্ট একটা কনস্ট্যান্ট আসবে কে। তাহলে আমার যে নির্ণয় স্পর্শক সেটা কি হবে? x মাইনাস ওয়াই প্লাস কে, এই টাইপের হবে, ঠিক আছে? এবং তুমি যদি অপশন চেক করে দেখো, এইরকম একটাও এখানে নাই, এরকম একটাও এখানে নাই, জাস্ট খ নাম্বারটাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে বুঝতে পারি যে এটার অ্যান্সারটা হবে হচ্ছে খ নাম্বার। ম্যাথ সলভ করতে হবে না, এমনিই বোঝা যায় যে ভাই ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স রেখার সমান্তরাল রেখা কিরকম হয়? এক্স মাইনাস ওয়াই প্লাস কে। এখন এক্স মাইনাস ওয়াই এখানে অপশনে চেক করে দেখো কোনটা আসে, অপশনে খ নাম্বার আছে। একদম ইজিলি ম্যাথ সলভ করা যায়, এটা ভাই ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, এমনিই বোঝা যায় ভাইয়া এটার অ্যান্সার কি হবে। বুঝতে পেরেছি? তো 41 নম্বরের অ্যান্সার কত হবে পিচ্ছিরা আমার? 41 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে খ। এইবার চলো 42 নাম্বার কোশ্চেন। 42 নাম্বার কোশ্চেনটা করার জন্য দেখো কি বলছে, বলছে এই বৃত্তটার x-2 রেখাটা কি স্পর্শক হবে, নাকি জ্যা হবে, নাকি জ্যায়ের উপরে লম্ব হবে, এরকম একটা কিছু। এখন ভাই তোর একটা কথা বলি আমি, যদি তুই সমাধান কইরা একটা সমাধান বিন্দু পাস তাইলে হবে স্পর্শক, দুইটা সমাধান বিন্দু পাইলে জ্যা হবে বা ব্যাস হবে। বুঝছিস নাকি বুঝিস নাই? ভাইয়া সমাধান কইরা রেখা দুইটাকে যদি, বক্র রেখা দুইটাকে যদি সমাধান কইরা একটা মাত্র সমাধান বিন্দু পাও তাহলে হবে স্পর্শক, আর যদি দুইটা সমাধান বিন্দু পাও তাহলে হবে জ্যা কিংবা হচ্ছে গিয়ে ব্যাস। তাহলে চলো সমাধান করি আমি। এই জিনিসটা যদি বের করি, এটা হবে x ইজ ইকুয়ালস টু 2, এবং এখানে যদি x ইজ ইকুয়ালস টু 2 বসাই তাহলে হবে 4 প্লাস 6y প্লাস 5, এবং এখান থেকে যদি তুমি y এর মান ক্যালকুলেটরে বের করতে চাও বের করতে পারো, ক্যালকুলেটরে বের করলে দেখবা y এর মান আসবে 3। তাহলে সমাধান বিন্দু বা ছেদ বিন্দু কত হবে বলো তো দেখি? 2,3। দুইটা বিন্দু আসছে না একটা বিন্দু আসছে? সমাধান বিন্দু কয়টি? একটি। বলছিলাম সমাধান বিন্দু একটি হইলে কি হবে? স্পর্শক হবে, মনে থাকবে? সমাধান বিন্দু একটি হইলে কি হবে পিচ্চিরা? স্পর্শক হবে। তাহলে মনে রাখবা এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে স্পর্শক। ভাইয়া বুঝছি না বুঝি নাই, একদম পানির মতো যেহেতু সোজা, ইজিলি বুঝে ফেলা যায় তাই না? যদি এটা বুঝে থাকেন তাহলে চলেন আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখেন, বলছে একটা বৃত্ত দিয়ে দিছে আপনাকে, এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে সমীকরণটা কি? ভাইয়া এই বৃত্তটাকে সুন্দর করে যদি এইভাবে লিখি আপনারা কি রাগ করবেন? দেখেন তো, রাগের কিছু আছে? এই বৃত্তটাকে যদি এইভাবে লিখি এবং আমরা বুঝি এই বৃত্তের ব্যাসার্ধটা হবে হচ্ছে গিয়ে 2√3, চেক করে দেখতে পারেন। আর যে ইকুয়েশন, যে স্পর্শকটা বের করতে বলছে, তাকে যদি আমি y ইজ ইকুয়ালস টু mx প্লাস c লিখি, তুমি তো রাগ করবে না। এবং পিচ্চির আমার এখানে m এর মানটা কত ভাইয়া বলেন দেখি? x অক্ষের সাথে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমরা সবাই জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে এইরকম, মানে 1/√3।
তাহলে বল ভাইয়া দরকার কি, জাস্ট সি এর মান দরকার না ভাই? সি এর মান বের করার জন্য তো তোকে কন্ডিশনই বলে দিছি। সি এর মান হবে কি প্লাস মাইনাস আর রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ভাইয়া আর এর মান কত 2√3 এবং এম এর মান কত, এম স্কোয়ারের মান হবে 1/3। তাহলে আমার রেজাল্টটা যেটা আসবে সেটা আসবে প্লাস মাইনাস √3, অর্থাৎ এটার অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস √3। এবং এটা যদি চেক করে দেখো তোমরা, চেক করে যেটা আসবে সেটা হচ্ছে এক্স মাইনাস √3y প্লাস মাইনাস 3 ইকুয়াল 0। এক্স মাইনাস √3y প্লাস মাইনাস 3 ইকুয়াল 0। আমি কি কোথাও ভুল করলাম? আমি কি কোথাও ভুল করলাম? না, এখানে একটু ভুল করছি, এখানে একটু ভুল করেছি ভাইয়ারা। এটা একটু চেক করে দেখেন তো দেখি কত আসে। এইটা মোস্ট প্রবাবলি আসবে হচ্ছে 4/√3, আমি যদি ভুল না করে থাকি। এখানেই আমি ভুলটা করছি আর কি। এটা আসবে 4 নাকি শুধু 4 আসবে, সরি এটা আসবে শুধু 4। হ্যাঁ, এটা আসবে হচ্ছে শুধু 4। এখানে একটু ভুল করছি, শুধু 4 হবে অ্যান্সারে। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে, সরি ভাইয়ারা। এটা হবে শুধু 4। হ্যাঁ, শুধু 4। এবং এটা যদি সমাধান করো প্লাস মাইনাস 4 যেহেতু, তাহলে এটা যদি সমাধান করো তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস √3y প্লাস মাইনাস 4√3। তাহলে বলো এখন অপশন কোনটা? তাইলে বলো জনগণ অপশন কোনটা? এক্স মাইনাস √3y প্লাস মাইনাস 4√3, এক্স মাইনাস √3y প্লাস মাইনাস 4√3। তার মানে ভাইয়ারা আমাদের 43-এর অপশন হবে হচ্ছে সি। এইটা যদি হয়ে যায় তাহলে চলো আমরা চলে যাই 44 নাম্বার কোয়েশ্চেনে। 44 নাম্বার কোয়েশ্চেনে আমাকে কি বলছে দেখো, বলছে এই বৃত্তের -1,2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করো। তাহলে অভিলম্বের সমীকরণ বের করার জন্য আগে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, তারপরে তুমি অভিলম্বের সমীকরণ বের করতে পারবা। আর স্পর্শকের সমীকরণ বের করার একটু আগে ট্রিক্স আমি শিখাই দিছি। স্পর্শকের ইকুয়েশন কেমনে বের করে? এক্স x1 y y1 মাইনাস এক্স এর জায়গায় কি লিখবো, এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2, y এর জায়গায় লিখবো y প্লাস y1 ডিভাইডেড বাই 2। তাহলে ক্যালকুলেট যদি করি তাহলে রেজাল্টটা কত আসবে ভাইয়া বলেন দেখি? -x মাইনাস 2y মাইনাস 5x প্লাস 5 প্লাস 2y মাইনাস হচ্ছে গিয়ে 4 মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে ভাইয়ারা একটু ক্যালকুলেট যদি করে দেখেন এটার রেজাল্ট আসবে -6x, তারপরে আসবে হচ্ছে গিয়ে বাকি তো সব কাটাকাটি চলে যাবে, -6 ইকুয়াল 0। তার মানে আসবে হচ্ছে গিয়ে x এর মান আসবে -1। x ইজ ইকুয়ালস টু -1 হচ্ছে গিয়ে আমার স্পর্শকের সমীকরণ। x ইজ ইকুয়ালস টু -1 যদি স্পর্শকের সমীকরণ হয় তাহলে অভিলম্বের সমীকরণটা কি হয় আমরা সবাই জানি। অভিলম্বের সমীকরণটা হবে y ইজ ইকুয়ালস টু -2। ভাই এটা আপনি কেমনে লিখলেন? এই যে দেখেন x এর মান যদি -1 হয় তাহলে অভিলম্ব কি হবে? স্পর্শকের উপর লম্ব। অভিলম্ব জাস্ট কি হবে ভাইয়ারা বলেন দেখি? স্পর্শকের উপর লম্ব। অভিলম্ব হবে হচ্ছে গিয়ে স্পর্শকের উপর লম্ব। তাহলে অভিলম্ব যদি স্পর্শকের উপর লম্ব হয় তাহলে স্পর্শক ছিল x-1 মানে -1, তাহলে অভিলম্বটা কি হবে? y-2। আর y-2 কে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে হবে হচ্ছে গিয়ে প্লাস হয়ে যাবে, তো y+2 হবে হচ্ছে গিয়ে অ্যান্সার। তাহলে আশা করি আপনি 44-এর কোশ্চেনটাও বুঝে গেছেন। আপনি 44-এর কোশ্চেনটা বুঝছেন কি বুঝেন নাই বলেন ভাইয়ারা? একদম পানির মতো সোজা। যদি আপনি বুঝে থাকেন তাহলে চলেন আমরা চলে যাই 45 নাম্বার কোশ্চেনে। 45 নাম্বার কোশ্চেন কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। কি বলছে দেখেন, দেখেন কি বলছে। বলছে x² + y² ইজ ইকুয়ালস টু 9 এবং এই বৃত্ত দুইটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত? এই ধরনের কোশ্চেন বোর্ড পরীক্ষাতে দেখেন কতবার আসছে, 19 সালে আসছে, 22 সালে আসছে, এগুলা রেগুলার পরীক্ষাতে আসে বোর্ড পরীক্ষাতে, এবং এগুলা ঢাকা ভার্সিটিতে এবারও আসছে পরীক্ষাতে। সো এই কোশ্চেনগুলো পানির মতো সোজা এবং পারতে হবে আপনাকে যদি আপনি ট্রিক্স জানেন। মনে রাখবেন বহিস্থভাবে যদি স্পর্শ করে তাহলে C1 আর C2 হচ্ছে গিয়ে বৃত্তের দুইটা কেন্দ্র। মনে রাখবেন বহিস্থভাবে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফল। আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাইলে মনে রাখবেন পিচ্চিরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ দুইটার বিয়োগফল। আর ভাইয়া স্পর্শবিন্দু যদি বের করতে বলে, স্পর্শবিন্দু পরীক্ষাতে আসে, জাস্ট
মনে রাখবেন যে যদি বহিস্থভাবে টাচ করে তাহলে হচ্ছে মাঝখানে প্লাস, আর অন্তস্থভাবে টাচ করলে হচ্ছে মাঝখানে মাইনাস। অর্থাৎ বহিস্থভাবে টাচ করলে হচ্ছে অন্তর্বিভক্ত হয়, আর অন্তস্থভাবে টাচ করলে হয় হচ্ছে গিয়ে বহির্বিভক্ত। পরীক্ষাতে এই দুইটাই পরীক্ষাতে আসে, আর কোনোটা পরীক্ষাতে আসে না। আপনারা নিশ্চয়ই থিওরি জানেন, বাট এই ট্রিক্স দুইটা মনে রাখেন, ট্রিক্স দুইটা আপনাদের লাগবে আসলে, বুঝছেন? এইচএসসি 25 এই দিকে দেখেন। এখন আপনারা এই অঙ্কটা যদি সলভ করতে বলে তাহলে তো আপনার আগে কেন্দ্র ব্যাসার্ধ জানতে হবে। C1 কত? মূলবিন্দু। আর R1 কত? 3। সেম ভাবে এখান থেকে যদি আমি C2 বের করি, C2 হবে হচ্ছে -3 -4। আর R2 কত হবে বলেন দেখি? আপনারা ক্যালকুলেট করেন, দেখেন কত আসে। আমি ক্যালকুলেট করে দেখি, এটা আসবে হচ্ছে 25 - C। ঠিক আছে? এখন যেহেতু বলছে বহিস্থভাবে স্পর্শ করতে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ভাইয়া কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের যদি দূরত্ব বের করি আমি, সেটা আসবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেটা সমান সমান ব্যাসার্ধের যোগফলের সমান, সেটা সমান সমান ব্যাসার্ধের যোগফলের সমান। তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে 4 সমান সমান 25 - C, বা রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 21। রেজাল্ট কত আসবে? 21। আপনি চেক করে দেখতে পারেন ভাইয়ারা, আপনি চেক করে দেখতে পারেন, এটা রেজাল্ট আসবে হচ্ছে 21। ইজিলি বের করে ফেলা যায়। ঠিক আছে? আমি তো জাস্ট একটু থিওরি পড়াইলাম, আপনারা নিশ্চয়ই আগে অ্যান্সার দিয়ে ফেলছেন, ইজিলি পড়ায় ফেললাম ভাইয়া। এইবার চলেন নেক্সটে কি বলছে দেখেন। 46 নাম্বার কোয়েশ্চেনে দেখেন কি বলছে। 46 নাম্বার কোয়েশ্চেনে বলছে x² + y² = 9। এটা অন্তস্থভাবে স্পর্শ করলে কি হবে? তো একটু আগে আমরা কি বের করে আসছি? বহিস্থভাবে বের করে আসছি। তাহলে যদি অন্তস্থভাবে বের করি, অপশন দেওয়া নাই, আই এম সরি, অন্তস্থভাবে যদি বের করতে হয় তাহলে জাস্ট এইটাই হবে, জাস্ট সূত্রটা জাস্ট নেগেটিভ হবে। তাহলে কি হবে দেখো তো ভাইয়ারা, কেন্দ্রদ্বয়ের দূরত্ব যেটা একটু আগে 5 আসছিল, এই যে এইটা সমান সমান কি হবে? R1 - R2 হবে। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সেটা হবে 5, সেটা সমান সমান R1 - R2, বা মডুলাস দিতে হয় এখানে, অর্থাৎ √5 - C - R1। তাহলে যদি চেক করে দেখি, এটা আসবে 64 - 25 - C, অর্থাৎ C এর মান আসবে হচ্ছে গিয়ে মাইনাস, যদি চেক করে দেখেন 64 থেকে যদি 25 বাদ দেন তাহলে আসবে হচ্ছে 39। ঠিক আছে? তাহলে আসবে হচ্ছে 39, অর্থাৎ এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে আচ্ছা -39, যেহেতু 64 বড়। তাহলে খেয়াল করে দেখেন অ্যান্সারটা হবে হচ্ছে এখানে সি এর মান হবে হচ্ছে গিয়ে -39, যদিও অপশন দেওয়া নাই আসলে, আই এম সরি। তাহলে 46 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে -39, মানে বহিস্থভাবে স্পর্শ করলে পজিটিভ মানে যোগ, অন্তস্থভাবে স্পর্শ করলে নেগেটিভ মানে বিয়োগ। অপশনটা দেওয়া নাই, আই এম সরি। তো চলো এবার আসি 47 নাম্বার কোয়েশ্চেন, বলছে স্পর্শ বিন্দু বের করতে। এখন দেখো বহিস্থভাবে টাচ করছে, তাহলে বহিস্থভাবে টাচ করলে একটু আগে কি বলছিলাম, স্পর্শ বিন্দুটা কেমনে বের করে? বহিস্থভাবে টাচ করলে স্পর্শ বিন্দু বের করে হচ্ছে গিয়ে সিম্পলি এইভাবে, C1 R2 + C2 R1 ডিভাইডেড বাই R2 + R1। তাহলে এই কন্ডিশনটা যদি এখানে অ্যাপ্লাই করি, C1 C2 কত ভাইয়েরা? C1 হচ্ছে 0 0, R1 হচ্ছে 3, C2 হচ্ছে -3, -4, R2 হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কত আসবে? C এর মান যদি বসাই, R2 আসবে হচ্ছে গিয়ে, আমি এখানে লিখে ফেলি, C1 হবে হচ্ছে গিয়ে 0 0, R1 হবে হচ্ছে 2, আর C2 হবে হচ্ছে গিয়ে -3 -4, C2 হবে হচ্ছে গিয়ে -3 -4, C2 হবে হচ্ছে গিয়ে -3 -4, আর R2 হবে হচ্ছে গিয়ে 2। দেখো চেক করে দেখো, এটাই হবে। এখন দেখেন আমি যদি এই মানগুলা বসায় দিই তাহলে চেক করলে দেখো তো রেজাল্ট কত আসে। দুইটারে যোগ করতে হবে, প্লাস যেহেতু মাঝখানে দুইটারে যোগ করে দিছি। এখন দেখো C1 এর সাথে কি গুণ হবে? R1, তাই না? C1 এর সাথে জাস্ট সিম্পলি কি গুণ হবে বলেন দেখি? R1। আর C2 এর সাথে জাস্ট কি গুণ হবে বলেন তো দেখি? R2। তাহলে দেখেন সিম্পলি আমার উপরে কি আসে, 2 × 0 প্লাস 3 × -3, সেম ভাবে আসবে হচ্ছে 2 × 0 প্লাস 3 × -4। তাহলে চেক করে দেখি যে আমার রেজাল্টটা কত আসে বলেন দেখি। এটা আসবে -9/5, আর এটা আসবে হচ্ছে -12/5। তাহলে কখনো যদি পরীক্ষাতে তোমাকে স্পর্শ বিন্দু বের করতে বলে, তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দিবা। বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? কখনো যদি পরীক্ষাতে তোমাকে এরকম মানে স্পর্শ বিন্দু বের করতে বলে, চোখ বন্ধ করে জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে? অত কিছু চিন্তা করার সময় নাই তো এমসিকিউতে, বুঝছো? এমসিকিউতে এত কিছু চিন্তা করার সময় নাই, ডিরেক্ট অ্যাপ্লাই করে দিবা। এইবার চলো ভাইয়ারা, লাস্ট টাইপ আমাদের এই চ্যাপ্টারের
কি বলছে দেখো, বলছে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে। বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণের জন্য কন্ডিশন সেম, যে ভাই কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান। এটা দিয়ে আসলে করে ফেলা যায়। আর লাস্টলি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে। খুবই সোজা কনসেপ্ট, চলেন একটু করার চেষ্টা করি। দেখেন পিচ্ছিরা আমাদের যদি কখনো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলে, চোখ বন্ধ করে এই সূত্র অ্যাপ্লাই করে দিব। স্পর্শকের দৈর্ঘ্যের চোখ বন্ধ করে কার সূত্র অ্যাপ্লাই করে দিব বলেন দেখি? সূত্রটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে চলেন স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র কি বললাম, √s1 হবে। স্পর্শকের দৈর্ঘ্যের সূত্রটা হবে হচ্ছে √s1। ভাই এটা কেমনে কি, জাস্ট আপনি চোখ বন্ধ করে বিন্দুটা এই সমীকরণে বসায় দিবেন, বিন্দুটা এই সমীকরণে বসায় দিবেন, তারপরে রুট করে দিবেন। বিন্দুটা সমীকরণে বসায় দিয়া রুট করে দিবা। বুঝছো কি বুঝো নাই বলো? বিন্দুটা জাস্ট সমীকরণে বসাইয়া দিয়া রুট করে দিব। এই দেখো, বিন্দুটা জাস্ট সমীকরণে বসায় দাও, তারপরে রুট করে দাও। ঠিক আছে, বিন্দুটা জাস্ট সমীকরণে বসায় দাও, এরপরে হচ্ছে গিয়ে রুট করে দাও। এবং তুমি যদি রুট করো তাহলে তুমি যেটা দেখবা রেজাল্ট আসতেছে হচ্ছে √15। রেজাল্ট আসতেছে কত? √15। চেক করে দেখতে পারো পিচ্ছিরা, রেজাল্ট আসতেছে হচ্ছে গিয়ে √15। আচ্ছা না, √16 আসবে আর কি, সরি। তাহলে রেজাল্ট আসবে 4। রেজাল্ট আসবে কত? 4। ঠিক আছে কিনা বলো, বলো দেখি। রেজাল্ট আসবে 4। সো 48 নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সি। মানে এগুলা বরিশাল বোর্ডে আসে, মানে কি বলবো, এত ইজি কোয়েশ্চেন বোর্ড পরীক্ষাতে আসে যে কি বলবো ভাইয়া। তারপরেও তোরা যদি না পারিস তাহলে আর কি বলবো বল ভাইয়া। জাস্ট সিম্পলি ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দিবেন, জীবনটা একদম সুন্দর হয়ে যাবে। চলেন একই রকম জিনিস এখানেও আছে। এইটা আপনাদের জন্য HW দিলাম, একটু করে ফেলেন ভাইয়ারা, পারবেন নিশ্চয়ই আপনারা। হ্যাঁ, এটা একটু HW নিজেরা একটু কইরেন। ঠিক আছে, 49 নাম্বার HWটা নিজেরা কইরেন। এইবার চলেন 50 নাম্বারে কি বলছে দেখেন। ওই সেম প্রশ্ন, কিন্তু এইখানে আমাদের যেই মানে সমীকরণটা দেওয়া আছে দেখে মনে হয় ভয় পাইতে পারো, বাট একই সমীকরণ। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে কি, x² এবং y² এর সহগটা কিন্তু 1 বানাইতে হবে। দূরত্ব বের করার জন্য প্রথমত কিন্তু x² + y² এর সহগটা কিন্তু 1 বানাইতে হবে। এটা সবসময় মাথায় রাখবা। বৃত্তের যে কোনো ম্যাথ করার টাইমে মাথায় রাখবা x² এবং y² এর সহগটা 1 বানাইতে হবে। এবং এইখানেও তুমি যদি দৈর্ঘ্যটা বের করতে চাও তাহলে যে সিম্পলি x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো -1 এবং ক্যালকুলেট করতে পারো আর কি, বুঝছো? x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো -1 এবং চেক করে দেখতে পারো বাকিটা HW, নিজেরা চেক করে দেখতে পারো। ঠিক আছে, বলেন দেখি আমাদের 50 নাম্বারের অ্যান্সার কত হবে, চেক করে দেখেন। হ্যাঁ, 50 নাম্বারের অ্যান্সার কত হবে নিজেরা চেক করেন। ঠিক আছে, এগুলো তো আপনার হাতে ক্যালকুলেটর আছে, আপনি তো খুব ফাস্ট করতে পারবেন, তাড়াতাড়ি করে ফেলেন। হ্যাঁ, এইটা তো কুমিল্লা ক্যাডেট কলেজ আসছিল, একদম সোজা। একজন অপশন বলে দিছে, এটার অপশন হবে হচ্ছে বলে ডি নাম্বার। এইবার চলে যাই হচ্ছে লাস্ট টাইপে। ওইটা লাস্ট টাইপ ছিল না, সরি। লাস্ট টাইপটা হচ্ছে দুইটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে বলছে। দুইটি বৃত্তের সাধারণ জ্যা, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা করছি সব ছিল হচ্ছে গিয়ে স্পর্শক এবং অবিলম্বের কনসেপ্ট, বাট এখন যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে সাধারণ জ্যায়ের কনসেপ্ট। চলো এটা সলভ করার চেষ্টা করি। সাধারণ জ্যায়ের কনসেপ্টগুলো একটু সলভ করার চেষ্টা করি। মনে রাখবা, যখন দুইটা সমীকরণ দিয়ে দিবে সাধারণ জ্যা কেমনে বের করতে হয় জানো? সাধারণ জ্যা বের করার ট্রিক্সটা হচ্ছে গিয়ে প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত ইকুয়াল 0। শেষ, এটাই ট্রিক্স। সাধারণ যা বের করার ট্রিক্সটা একদম সোজা। প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত ইজ ইকুয়ালস টু 0। একদম চোখ বন্ধ করে এই সূত্রে অ্যাপ্লাই করে দাও, জীবনটা একদম সুন্দর হয়ে যাবে। সাধারণ যা বের করার সূত্র হচ্ছে প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত, শেষ কাজ। দেখো তো কেমনে ভাইয়া, দেখেন এই যে দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তকে যদি আপনি বিয়োগ করেন তাহলে যেটা পাবেন -2x পাবেন, তারপরে পাবেন হচ্ছে গিয়ে -y, তারপরে পাবেন হচ্ছে +4 = 0। চেক করে দেখেন, নিজেরাই চেক করে দেখতে পারেন যে ভাইয়া এটাই হবে অ্যান্সার। আপনি চেক করে দেখেন, প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বাদ দেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বাদ দেন, তাইলেই আপনি চেক করে বুঝতে পারবেন যে আপনার অ্যান্সারটা আসলে কত হবে। অ্যান্সারটা হবে কত বলেন দেখি? 2x y, আচ্ছা আমি একটু ভুল করেছি, এটার অপশনটা হবে হচ্ছে 2x y +4 = 0। ওকে, 51 নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে 2x y
প্লাস 4 ইকুয়াল 0। এইবার চলেন এরকম আর একটা কোয়েশ্চেন করে ফেলি, দেখেন কি বলছে। বলছে এ বি রেখার সমীকরণ বের করতে বলছে। হ্যাঁ আচ্ছা, এটা তো একদম কি বলা যায়, আচ্ছা এটা বাদ, মানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না, এটা এইচডব্লিউ করিস, এটা আসলে কিছু করে না, একই প্রসেস। দেখ এই এ বিটা হচ্ছে সাধারণ জ্যা, হ্যাঁ এটা সাধারণ জ্যা, কিন্তু এটার কেন্দ্র ব্যাসার্ধ বোঝা যাচ্ছে না। কেন্দ্র ব্যাসার্ধ বুঝলেই তো দুইটা বৃত্তের সমীকরণ বের করতাম, দুইটা বৃত্তের সমীকরণ বের করে দুইটা বিয়োগ করে দিতাম, বুঝছো। ফাইন্ড কেন্দ্র ব্যাসার্ধ, এটার প্রসিডিউরটা আমি তোমাদের লিখে দিই। এটার আনফরচুনেটলি চিত্র ঠিকঠাক আসে নাই। এটার হচ্ছে তুমি কেন্দ্র ব্যাসার্ধ ফার্স্ট অফ অল বের করবা। প্রথমে হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বের করবা, ব্যাসার্ধ বের করবা, তারপরে হচ্ছে দুইটা বৃত্তের ইকুয়েশন বের করবা, দুই বৃত্তের ইকুয়েশন, তারপরে প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত, ঠিক আছে, ইকুয়াল 0। এটাই হচ্ছে অ্যান্সার। এই প্রসিডিউরে তুমি খুব ইজিলি করে ফেলতে পারবা, ঠিক আছে। এই কোয়েশ্চেনের মাধ্যমে এই 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 প্রসিডিউরের ভিতরে তুমি কিন্তু খুব ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবা। এইবার চলো ভাইয়ারা আমরা 53 নাম্বার ম্যাথে চলে যাই। 53 নাম্বার ম্যাথে কি বলছে দেখেন, বলছে r ইজ ইকুয়ালস টু 3। এই বৃত্তের জ্যা হচ্ছে 2,1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে ওই জ্যায়ের সমীকরণ কত। আর এর মান কত বলছে, 13 বলছে, ঠিক আছে পিচ্চিরা, আর এর মান বলছে হচ্ছে 13। এখন 2,1 বিন্দুতে কি করতে বলছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, ঠিক আছে, 2,1 বিন্দুতে কি হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে। হ্যাঁ আচ্ছা, এখন ওই জায়ের সমীকরণটা আমাকে হচ্ছে বের করতে বলছে, ঠিক আছে। তবে এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে গিয়ে এখানে আমাকে বলে দেওয়া উচিত ছিল যে বৃত্তের কেন্দ্রটা হবে মূল বিন্দু। হ্যাঁ বৃত্তের কেন্দ্রটা হবে হচ্ছে মূল বিন্দু, এটা বলে দেওয়া উচিত ছিল। বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু হয় তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবা, কারণ বৃত্তের কেন্দ্র না দেওয়া থাকলে তো তুমি আসলে ভাইয়া জ্যায়ের সমীকরণ বের করতে পারবে না, বুঝতে পেরেছো। তাহলে এইখানে ট্রিক্সটা আসলে কি ভাইয়া, ট্রিক্সটা হচ্ছে টি ইকুয়াল s1, সিম্পল লজিক। টি ইকুয়ালটা জাস্ট কি, টি ইকুয়াল s1। ভাই এটা কেমনে কি একটু বুঝান। এটা হচ্ছে ওই যে টি যেটা আমরা স্পর্শকের সমীকরণে বের করছিলাম না, টি, ওইটি, আর s1 কোনটা, ওই যে বিন্দু বসায় যে মানটা বের করে সেইটা। তাহলে আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, আমার বৃত্তের ইকুয়েশনটা আসবে হচ্ছে গিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 13 স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ইকুয়েশন, যেহেতু রেডিয়াস 13 দেওয়া। তাহলে বৃত্তের ইকুয়েশনটা তো জানি, তাহলে আমি যদি এখানে বসায় দেই x x1 মানে 2x হবে, y y1 মানে মাইনাস y হবে আর কি, ইজ ইকুয়ালস টু এটা, তারপরে হচ্ছে গিয়ে ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে, এখন যদি বিন্দু বসাও, বিন্দু বসাইলে হবে হচ্ছে গিয়ে 4 প্লাস 1। আমি দেখো দুই পাশেই কি ছিল, দুই পাশেই মাইনাস 169 ছিল, দুই পাশেই মাইনাস 169 ছিল, সেই দুইটাকে আমি জাস্ট সিম্পলি কাটাকাটি করে দাও। তাহলে আমার অ্যান্সারটা বেসিক্যালি যেটা হবে, অ্যান্সারটা বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5। বুঝছি কিনা পোলাপাইন বলেন দেখি, ভাইয়া বুঝছি কিনা বলেন দেখি। আমাদের ইএলএক্সে কানিস ফেরদৌসি লিখছে, এই ক্লাসে স্লাইড দেওয়া হবে কিনা, অবশ্যই দেওয়া হবে, ঠিক আছে। দেখো যেটা বললাম ভাইয়া, যে জাস্ট আমি কি করব, জাস্ট টি ইজ ইকুয়ালস টু s1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, জাস্ট এই টি তো যে স্পর্শকের কনসেপ্ট, মান বসাই দিব, আর ডান পাশে কি করব, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা জাস্ট ইকুয়েশনে বসাই দিব। এই যে এই বিন্দুটা জাস্ট 2,-1টা জাস্ট এই বৃত্তের ইকুয়েশনে বসাই দিলেই কাজ শেষ। অর্থাৎ এটার অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বার। এইটা যদি তুমি বুঝে থাকো ভাইয়া, এইবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখো, বলছে যে এইখানে এ বি জায়ের মধ্যবিন্দু হচ্ছে -1,2, তাহলে ওই জায়ের সমীকরণ বের করতে বলছে। ভাইয়া ব্যাসার্ধ কত দেওয়া আছে 5, কেন্দ্র দেওয়া আছে 0 0। তাহলে এই বৃত্তের ইকুয়েশনটা কত হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কয়ার। এইটা তো বুঝো তাই না, এই বৃত্তের ইকুয়েশন কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কয়ার। বা আমি সিম্পলি লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 25 ইকুয়াল 0। এখন সূত্র কি, ফর্মুলা কি ভাইয়া বলেন দেখি। ফর্মুলাটা হচ্ছে গিয়ে t ইকুয়াল s1। তাহলে ভাইয়া t এর মান বসান, t হচ্ছে কি x x1, তাহলে কি মাইনাস 1 ইন্টু এক্স, y y1 মানে প্লাস 2 ইন্টু ওয়াই, মানে যে y এর জায়গায় y মান বসান, মাইনাস 25। সেম ভাবে এই বিন্দুটা জাস্ট ওই ইকুয়েশনে বসাইলে হবে 1 প্লাস 4 মাইনাস 25। দুই পাশ থেকে ভাই 25 কাটতে দেন, দুই পাশ থেকে যদি 25 কেটে দেন, তাহলে সিম্পলি যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু 5। বা সিম্পলি এখান থেকে লিখতে পারি
এক্স মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0, এক্স মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। ভাইয়া ইজি কনসেপ্ট কিনা বলেন, একটু আগে পড়াইলাম যেটা ওই কন্ডিশন থেকেই এইটা অ্যাপ্লাই করছি। তো ফাইনালি আমাদের লাস্ট এমসিকিউতে আমরা চলে আসছি। দেখতে দেখতে বৃত্তের যে কয়টা টাইপ করাইছি প্রতিটা টাইপ ভাইয়া পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এগুলোই পরীক্ষাতে আসে, বারবার আসে। তো চলো লাস্ট এই টাইপটা দেখে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে ফেলি। দেখো কি বলছে, বলছে এবি জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে, মানে এই যে জ্যাটা এখানে যে তোমার এবি জ্যাটা আছে, এই এবি জ্যায়ের হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা বের করতে বলছে। এই যে জ্যা এবি জ্যা, এই এবি জ্যায়ের হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা বের করতে বলছে। একটা জিনিস তুমি মনে রাখবা, কখনো যদি এবি জ্যায়ের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলে তাহলে তার ফর্মুলাটা হবে হচ্ছে 2√r² মাইনাস ডি স্কোয়ার। কখনো যদি জ্যায়ের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলে তাহলে সূত্র হবে হচ্ছে 2√r² মাইনাস ডি স্কোয়ার, যেখানে ডি হচ্ছে লম্ব দূরত্ব, জ্যা থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব। সেটা আমরা অবশ্যই বের করতে পারি। কিভাবে বের করতে পারি ভাইয়া? ভাইয়া আমার কাছে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনে জাস্ট কেন্দ্রটা বসাই দিলেই কাজ শেষ। ইকুয়েশনে লম্ব দূরত্ব তো তোমরা নিশ্চয়ই বের করতে পারোই, আমরা ওই যে সরল রেখার চ্যাপ্টারে পড়াইছি যে জাস্ট কেন্দ্র থেকে এই জিনিসটাতে জাস্ট বসায় জাস্ট রেজাল্টটা বের করতে হয়। তাহলে কেন্দ্রের ভুজ আর কোটি যদি এখানে বসাই তাহলে হবে হচ্ছে 0 মাইনাস 0 প্লাস 5 ডিভাইডেড বাই √1² প্লাস 2², মানে তোমার ডি এর মান হবে হচ্ছে 5। ডি এর মান কত হবে? 5 হবে। এবং আর এর মান কত হবে পিচ্চিরা বলেন দেখি? আর এর মান হচ্ছে গিয়ে 5। তো ডি এর মান √5, আর এর মান হচ্ছে 5। তাহলে এখানে যদি বসাই তাহলে 25 মাইনাস 5 অর্থাৎ 2√20। 2√20 কে যদি আমি চেক করে দেখি তাহলে এটা আসবে 4√5। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এইটা। তাইলে আমরা আজকে কি কি টাইপ শিখলাম বলেন দেখি? সেই শুরু করলাম হচ্ছে গিয়ে আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে এবং শেষ করলাম হচ্ছে গিয়ে জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে। তো যে কয়টা টাইপ মাঝখানে আমি শিখাইছি, যতগুলা এমসিকিউ আমরা শিখাইছি, প্রত্যেকটা এমসিকিউ প্রতিটা টাইপ আমাদের এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। এবং যেটা বলতেছিলাম যে এই চ্যাপ্টারে টোটাল দুইটা তো অ্যাটলিস্ট 2-3টা তো আসেই, 4টাও পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে? তোমরা, আমার বিশ্বাস তোমরা এই যে 55টা এমসিকিউ তোমাকে আমি করাইলাম, একদম খুব কম করাইছি, লিমিটেড, কনসাইজ এবং প্রিসাইজ এমসিকিউ করানো হয়েছে। প্রতিটা টাইপ ধরে ধরে করানো হয়েছে, প্রত্যেকটা এমসিকিউ এর টাইপ ধরে ধরে করানো হয়েছে, অনেক ট্রিক্স দেখানো হয়েছে যেগুলো তোমরা হয়তো আগে জানতে না, সেগুলোও শিখছো। এবং নতুন নতুন অনেক ট্রিক্স তোমাকে আমি দেখাইছি যেগুলো অ্যানালাইজ আমার করতে হয়েছে আর কি। তো এই যে ট্রিক্সগুলো, এই ট্রিক্সগুলো তুমি প্রপারলি প্র্যাকটিস করবা, এমসিকিউগুলো প্রপারলি প্র্যাকটিস করবা, এবং আশা করি তুমি যদি এই ট্রিক্সগুলো প্রপারলি প্র্যাকটিস করো তাহলে আসলে এই চ্যাপ্টারটা তোমার কাছে একদম পানির মতো হয়ে যাবে। তোমার যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে, এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। বিকজ আগামী উইকের মানে এই উইকের পর থেকে, মানে হচ্ছে গিয়ে ঈদের পরের যে আমাদের উইকগুলো হবে, সেই উইকগুলো কিন্তু হচ্ছে গিয়ে প্রাইভেট ক্লাসে হবে। সো প্রাইভেট ক্লাসের জন্য আমাদের কোর্সটার জন্য তোমরা পেজে নক দিতে পারো, কিংবা হচ্ছে গিয়ে আমাদের এই ওয়েবসাইট থেকে সরাসরি কিনতে পারো। ঠিক আছে? আমাদের কোর্সের নাম কি? এমসিকিউ জিনিয়াস। ওকে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা কোনিক্স পড়াবো। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো পোলাপান। খুদা হাফেজ পিচ্চিরা, টাটা।